একটা সময় মহা একটা বিস্ফোরণ ঘটে খুব ক্ষুদ্র একটা কোনো একটা কিছু থেকে, যেখান থেকে দেন ইউনিভার্স তৈরি হয় অ্যান্ড দেন ইউনিভার্স আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে এবং যে এক্সপ্যানশন এখনো কন্টিনিউ করছে। আপনি দেখবেন যে মৌমাছির যে হেক্সাগন যেটা বানায় রাইট। ম্যাথমেটিক্যাল শেপ, সায়েন্সের 2000 বছর লেগেছে টু ডিসকভার দ্যাট ইজ দ্য পারফেক্ট শেপ ফর হোল্ডিং হানি। আমরা অলরেডি ডিএনএ আবিষ্কার করে ফেলেছি এবং ডিএনএর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে পুরো হিউম্যান বডির রহস্য ওখানে রয়ে গেছে। সো ইসলাম কিন্তু বইতে কোথাও লেখা নেই, রাইট। কিন্তু ইসলামের সাথে সব মিলে গেছে সায়েন্টিফিক্যালি। তো সেই জন্য এই বইটা আমার কাছে এত ইন্টারেস্টিং। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বই কথার নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি মাহমুদুল হাসান সোহাগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো, বইটা দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে, বেশ মোটা, রিটার্ন অফ দ্য গড হাইপোথিসিস। আর আজকে যিনি আলোচনা করবেন প্রফেসর ইউসুফ মাহবুবুল ইসলাম স্যারকে আমাদের এখানে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। তো স্যারের সাথে আমি একটু সবাইকে পরিচয় করিয়ে দিই। যদিও আমাদের রকমারির গল্পগ্রাফিতে স্যার বোধহয় একটা এপিসোড করেছেন, তো কেউ হয়তো আপনারা স্যারকে ইতিমধ্যে দেখেছেন। স্যারের সাথে আমাদের পরিচয় আমার পরিচয় অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং সূত্র ধরে বেশ কয়েক বছর আগে। তখন আমি জানতে পারি স্যার এডুকেশন নিয়ে, শিক্ষাকে কীভাবে আরও বেশি ইফেক্টিভ করা যায় এটা নিয়ে কাজ করেন। যেহেতু আমারও শিক্ষা নিয়ে ইন্টারেস্ট আছে কিছু, সো সেই সুবাদে স্যারের সাথে দেখা করি এবং আই ওয়াজ গ্রেটলি এনলাইটেন্ড। এবং পরবর্তীতে স্যারকে আমরা আমাদের প্রতিষ্ঠানে ইনভাইট করি এবং আমাদের টপ লেয়ার ম্যানেজমেন্টের লোকজনের খুব ইম্পর্ট্যান্ট একটা মানে অনেকগুলি সেশন মিলে প্রায় বোধহয় 12টা ছিল। তারা কীভাবে আরও ইফেক্টিভ ম্যানেজার হবে, কীভাবে আরও বেটার ওয়েতে তার ব্রেনকে এঙ্গেজ করবে, এগুলো নিয়ে স্যার আমাদেরকে করেছেন, ট্রেনিং নিয়েছেন, সেশন নিয়েছেন। সো আমরা খুবই গ্রেটফুল স্যারের কাছে। আমি স্যারের ব্যাকগ্রাউন্ড আরেকটু বলি যে স্যার পিএইচডি সম্পন্ন করেছেন 1988 সালে এবং তার শিক্ষাদানের অভিজ্ঞতা প্রায় 40 বছরের। এবং ইনস্ট্রাকশন ডিজাইন টেকনোলজি যেটাকে বলে আইডিটি, এটার উপর স্যার মাস্টার্স করেছেন এবং হিউম্যান পারফরমেন্স টেকনোলজি, এটাও এই নিয়ে আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবে কাজ করেন এই টপিকের উপর, এবং তার স্টুডেন্টরা তাকে অনলাইনে সেরা শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। স্যার বর্তমানে কর্মরত আছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভিসি হিসেবে এবং এর আগেও স্যার ডেফোডিল ইউনিভার্সিটির ভিসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই সাথে আমাদের এখানেও স্যার যে টপিকটা নিয়ে এখানে নিয়েছেন, আমাদের সেশনগুলো নিয়েছেন, সেটা এইচপিটি তো ছিলই, হিউম্যান পারফরমেন্স টেকনোলজি, এবং সাথে কোয়েশ্চেন বেসড অ্যাক্সেস টু নিউরনস। এটা স্যারের একটা অন্যতম কাজের জায়গা, যেখানে হচ্ছে উনি আল কোরআনের ওই আয়াতগুলোর উপর ভিত্তি করে কাজ করেন, যেটা হচ্ছে মস্তিষ্ক কীভাবে কাজ করে, বিশেষ করে কোয়েশ্চেন বেসড ইনকুইজিটিভ সেন্সিটিভিটিকে এনহ্যান্স করার জন্য যে প্রক্রিয়া স্যার চিন্তা করেছেন, সেটার উপর ভিত্তি করে স্যার মানুষ কীভাবে আরও বেটার ওয়েতে তার ব্রেনকে এঙ্গেজ করতে পারে, ইউটিলাইজ করতে পারে, সেটা নিয়ে কাজ করেন। তো আজকে আমরা ব্রেইন যাতে আরও বেশি এঙ্গেজড হয় এরকম একটা বই নিয়েই বসছি, বিকজ এই বইটার টপিক বোঝাই যাচ্ছে যে যথেষ্ট ইনডেপথ এবং যথেষ্ট, এটা কি ভারী টপিক বলবো, তাই না? গড হাইপোথিসিস, সো গড আছে কি না এটা নিয়ে বিতর্ক। সো অবশ্যই আমাদেরকে ডেপথে যেতেই হবে। তো স্যার আমরা কথা না বাড়িয়ে আমরা বইয়ের আলোচনায় যেতে চাই। তো তার আগে দর্শক মণ্ডলী, আপনাদের জন্য অন্যান্য এপিসোডের মতো আজকেও ঘোষণা যেটা থাকছে, আমাদের এই আলোচনাটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং এই পুরো আলোচনা থেকে আপনারা কি শিখলেন, কি উপলব্ধি করলেন, সেটা আমাদের কমেন্ট করে জানাবেন এবং কমেন্টকারীদের মধ্য থেকে সেরা অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করতে চাই। তো স্যার আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো আমরা তো এখানে সবসময় বলে থাকি বই কথা অনুষ্ঠানটাতে যে বইটা যিনি কথা বলেন ওনার জীবনে যদি খুব ইম্প্যাক্ট ফেলে থাকে বা উনি এই বইটা পড়ে অনেক বেশি ইন্ট্রিগড হয়েছেন, অনেক বেশি উদ্বুদ্ধ হয়েছেন, এরকম যে অন্য মানুষকেও এই বইটা পড়া উচিত, তো সেই হিসেবে আপনি এই বইটার কথা সিলেক্ট করেছেন যে আপনি চাচ্ছেন যে মানুষজন এই বইটা পড়ুক। সো তার মানে আমরা অনুমান করে নিচ্ছি যে আজকের দুনিয়াতে গড নিয়ে যেমন মানুষের একটা সংশয়, অবিশ্বাস, এই ধরনের বিষয় আছে, এবং সেই সাথে বিশেষ করে অনেকটা বিজ্ঞান, ধর্ম, এটা সাংঘর্ষিক জায়গায় দাঁড় করানো, সেই জিনিসটার রেসপন্স হিসেবে হয়তো বইটা আপনার ভালো লেগেছে। এটা কমপ্লিটলি আমি আমার হাইপোথিসিস বললাম। আজকে তো হাইপোথিসিসের দিন। তো সেদিক থেকে আপনি কি বলবেন, আমার হাইপোথিসিসটা রাইট কিনা? আর এই বইটা সিলেকশনের বেসিক কারণটা, প্রথমত অন্তত আমি রাইটার যিনি, কারণ এই ধরনের কথা বলার ক্ষেত্রে কার কথা আমি শুনছি ইটস ইম্পর্টেন্ট, তো সেই জায়গা থেকে কিছুটা আলোকপাত করবেন কিনা? রাইট। তো আসলে বই যে আমরা পড়ি, যদি
আমার নিজের প্রশ্ন না থাকে জীবনের সম্বন্ধে, তাহলে কিন্তু কোনো বই কোনো কাজের না। কোরআন শরীফ হোক, মানুষের বই হোক, যে কোনো বই যদি আমার নিজের প্রশ্ন না থাকে তাহলে কোনো লাভ নেই। তো আমার এই জায়গাটা, সায়েন্স এবং রিলিজনের জায়গাটা, যে রিলিজন কেন আলাদা হবে, সায়েন্স কেন আলাদা হবে, এই নিয়ে আমার লাইফ লং প্রশ্ন। আর আমি খুঁজি যে সারা ওয়ার্ল্ডে এই দুইটাকে সমন্বয় করার জন্য কে কি করছে। তো প্রথম এই বইটা একটা এয়ারপোর্টে দূর থেকে দেখছি, কিন্তু কোনো ইন্টারেস্ট জাগেনি আসলে। তারপরে অথরের নামটা দেখলাম, যে স্টেফেন সি মেয়ার, তখন কিনে ফেললাম। তো স্টেফেন সি মেয়ার সম্বন্ধে আগে বলি, কারণ আমি যে রাইটারের বই পড়বো, রাইটার সম্বন্ধে জানা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই রাইটার কিন্তু এর আগে একটা বই লিখেছিল, নামটা হচ্ছে সিগনেচার ইন দ্য সেল। সেল হচ্ছে ডিএনএ সেলের ভিতরে। তো সে বলছে যে আল্লাহ তাআলার সিগনেচার প্রত্যেক ডিএনএর ভিতরে আছে। এটার মানেটা কি, এটাও বলছি। তো তারও আগে উনি এই সব ওনার সায়েন্টিফিক ডিসকভারি এবং আল্লাহ তাআলার প্রুফ যে উনি আছেন, এইটা উনি সায়েন্টিফিক জার্নালে পাবলিশ করেছেন। তো যে এডিটর জার্নালের, সে পাবলিশ করে দিয়েছে, বিকজ সায়েন্টিফিক্যালি জার্নাল ইজ ফাইন, আর্টিকেল ইজ ফাইন। কিন্তু ওই এডিটরের চাকরি চলে গেছে, তুমি এই আর্টিকেল কিভাবে পাবলিশ করলা? তো সে বলল তো এটা সায়েন্টিফিক্যালি ঠিক আছে। তো তাকে তখন এডিটরশিপ থেকে সরাই দিচ্ছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে যে বইটা সিগনেচার ইন দ্য সেল, উনি লিখেছেন আফটার ডাবল পিএইচডি ইন ডিএনএ। উনি কেমব্রিজের প্রফেসর, তো 2টা পিএইচডি করছেন অন ডিএনএ। তো সিগনেচার ইন দ্য সেলের মেইন কথাটা হচ্ছে যে সবাই যে ইউনিক, মানে ইট ইজ বেসিকলি আ ডিজাইন বাই সামওয়ান হু ওয়ান্টেড টু ডিজাইন ইউ ইন দিস ওয়ে। ঠিক আছে, যেমন এই বিল্ডিং এর যে আর্কিটেকচার, যে আর্কিটেক্ট তৈরি করছে, সে তো ইচ্ছাকৃতভাবে ডিজাইনটা এভাবে করেছে। হ্যাঁ, সিমিলারলি ডিএনএটাও তাই। এটার পিছনে একটা ইচ্ছা আছে যে আমি তৈরি করতে চাই এবং এই ডিজাইনে আমি তৈরি করেছি। তো এটাই ওনার মেসেজ ছিল সিগনেচার ইন দ্য সেল। তো তারপরে উনি জার্নালে তো পাবলিশ করতে পারছিলেন না, বিকজ ওনার আর্টিকেল অ্যাকসেপ্ট করছিল না। তো ফাইনালি উনি এই বইটা লিখলেন আর কি, রিটার্ন অফ দি গড হাইপোথিসিস। তো এটার মানেটা কি, রিটার্ন অফ দ্য গড হাইপোথিসিস? তো আগে গড হাইপোথিসিস বলি। হাইপোথিসিসটা হচ্ছে যে গেস, যে আল্লাহ আছেন কি নাই। হ্যাঁ, কিন্তু রিটার্ন কেন? উনি এই বইটার মধ্যে যেটা কভার করেছেন, যে আগেকার সায়েন্টিস্ট যারা ছিল, ওরা কিন্তু এই বিশ্বাসেই কিন্তু এক্সপেরিমেন্ট করত যে সৃষ্টিকর্তা এটা বানিয়েছে। আগের যে সায়েন্টিস্টদের নামগুলি আছে, যেমন কেপলার, যারা এই যে কিভাবে সব ইউনিভার্সের মডেল, হ্যাঁ, ওরা কিন্তু বিশ্বাস করত। তো বিশ্বাসটা কি আসলে? বিশ্বাসটা হচ্ছে যে কেউ এগুলা রুলস এন্ড রেগুলেশনস বানিয়েছে। হ্যাঁ, আর গবেষণা হচ্ছে সে রুলস এন্ড রেগুলেশনস খুঁজে বার করা, যে এক্স্যাক্টলি হাউ ডাজ দ্য রুল ওয়ার্ক। তো এখন রুল থাকলে তার মানেটা কি? দেয়ার ইজ আ রুল মেকার। জি, ঠিক আছে। রুল যদি না থাকতো তাহলে তো গবেষণা করে লাভ নেই, বিকজ এভরিথিং যদি র্যান্ডম হতো, গবেষণা করতে কিছু পাওয়া যাবে না। গবেষণা করে কিছু পাওয়া যাবে না। তো এইটাই হচ্ছে আগেকার সায়েন্টিস্টদের বিলিফ, যে যেটা এখনকার সায়েন্টিস্ট তারা অল্টারনেটিভ একটা দাঁড়িয়েছে, যে গড ছাড়া কিভাবে দুনিয়াটা চলে ব্যাখ্যা করা যায়। তো সেই জন্য এই রিটার্ন, সেই জন্য হচ্ছে রিটার্ন অফ দ্য গড হাইপোথিসিস। তো এখনকার উনি আগেকার সায়েন্সে নিয়ে যাচ্ছেন, ওরা কেন বিশ্বাস করত আল্লাহ তাআলার মধ্যে। ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা বইয়ের একটা সূচনা জানলাম, যে আপনার এই বইয়ের সাথে কানেকশনটা কিভাবে হলো, এবং লেখক সম্পর্কেও আমরা কিছুটা ধারণা পেলাম। আমি স্যার, যেহেতু বইটা অনেক বড় এবং সব তো টাচ করার কোনো সুযোগ নাই ইনফ্যাক্ট, এবং বইয়ের টপিক আসলে বুঝতে গেলে তো যথেষ্ট ইনডেপথে যেতে হবে, বাট আমি শুরুতে একটু জানতে চাই, যারা ইন্টারেস্টেড হবেন এই বইটা পড়ার জন্য,
সো এই বইটা পড়ার জন্য সায়েন্সের খুব স্ট্রং ব্যাকগ্রাউন্ড লাগবে কিনা, এটা আপনার কি মনে হয়েছে? না, মানে হয়তো দু একটা জিনিস বুঝবে না, যেমন কার্ভেচার শব্দটা হয়তো বুঝবে না, বাট উনি একদম যারা গবেষণা করেছে আগে তারাও তো বেসিক থেকেই শুরু করেছে, মানে তারা তো যা আছে এটা বুঝে তারপরে সায়েন্টিফিক থিওরি দিয়েছে। তো যে মানুষ ইনকুইজিটিভ কোয়েশ্চেন করে সে কিন্তু ইজিলি সেই জিনিসগুলো বুঝবে, সেভাবেই উনি ধারাবাহিকভাবে পরিচয় দিয়েছেন আর কি সব সায়েন্টিফিক থিওরিগুলি। জি স্যার, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি বইটাতে আমি দেখলাম যে টোটাল 5টা পার্ট আছে। প্রথম যে পার্ট, রাইজ অ্যান্ড ফল অফ দ্য থিয়েস্ট সায়েন্স, যার আন্ডারে আবার 3টা চ্যাপ্টার আছে। পার্ট 2তে রিটার্ন অফ দ্য গড হাইপোথিসিস, যার আন্ডারে 7টা চ্যাপ্টার আছে। তারপর ইনফারেন্স টু দ্য বেস্ট মেটাফিজিক্যাল এক্সপ্লেনেশন, যেটার আন্ডারে বোধহয় 4-5টা চ্যাপ্টার আছে, মানে বেশ বড় আলোচনা, এবং কনজেকচার অ্যান্ড রিফিউটেশনস। সো সব তো টাচ করা যাবে না, স্টিল আমি একটু ধরে আগাতে চাই, যতটুকু আমরা টাচ করতে পারি একটু সিরিয়াল ধরে আগাতে চাই। রাইজ অ্যান্ড ফল অফ দ্য থিস্ট সায়েন্স, এই জায়গাটাতে এই বিশেষ করে জুডিও খ্রিস্টান অরিজিন অফ মডার্ন সায়েন্স, এটা নিয়ে উনি কথা বলেছেন, এবং রাইজ অফ সায়েন্টিফিক ম্যাটেরিয়ালিজম এবং এক্লিপস অফ থিস্ট সায়েন্স, এই জিনিসগুলো এখানে আসছে। সো এই জায়গাটাতে আপনি যদি একটু আলোকপাত করেন যে এই জায়গা থেকে আমাদের ইউজারদের আসলে কি নেওয়ার আছে, বা আপনি এখান থেকে কি অ্যাকচুয়ালি উপলব্ধি করেছিলেন? রাইট। সো থিস্ট ওয়ার্ডটা কি? থিস্ট হচ্ছে যারা বিশ্বাস করে। জি। তো থিস্ট সায়েন্স, তার মানে আগেকার সায়েন্টিস্ট যারা ছিল তারা বিশ্বাস করতো যে কেউ রুলস বানিয়েছে, তার মানে সৃষ্টিকর্তা কেউ আছে। জি। তো তখন সায়েন্সের কি ধরনের আউটপুট ছিল যারা বিশ্বাস করতো, আর এখনকার যুগে যারা বিশ্বাস করে না তারা বেশিরভাগই কিন্তু একটা কাল্পনিক একটা আইডিয়া নিয়ে আগায়, কিন্তু আগেরকার সায়েন্টিস্ট কিন্তু সলিড আইডিয়া নিয়ে আগাতো, আর এখনটা মোর কাল্পনিক হয়ে গেছে, জাস্ট পারসেপশন বেসড, নট আসল চিন্তা বেসড আর কি। তো এটাই উনি কভার করেছেন যে আগেকার সায়েন্স থেকে আস্তে আস্তে মেটেরিয়ালিস্টিক সায়েন্সে কিভাবে চলে গেল, that we believe in material what we can see only, হ্যাঁ, নট যে এটার পিছনে কেউ আছে বিকজ এটা রুল আছে। তো এই ট্রানজিশনটা উনি ওই প্রথম চ্যাপ্টারে। স্যার ট্রানজিশনের ক্ষেত্রে স্যার যেমন ধরেন আমরা যখন এখন সায়েন্স পড়ি, যেমন আমরা ফিজিক্স পড়ি, সেখানে তো আমরা ধরেই নিচ্ছি যে ফিজিক্স মানে ভৌত বিজ্ঞান, যা কিছু দেখা যাবে ছোঁয়া যাবে। একইভাবে যখন আমি কেমিস্ট্রি পড়ি, তো এই সবই তো দেখা যাচ্ছে ম্যাটার নিয়েই আমাদের আলোচনা, এবং সেটাই তো হচ্ছে নর্মাল মানুষ তাই মনে করবে, ভাই যা দেখতেছি তাই তো বিশ্বাস করতে হবে, বা সব কিছু তো ম্যাটার ইনভলভ। বাট সেক্ষেত্রে যখন আপনি বিয়ন্ড ম্যাটার, দ্যাট ইজ যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, ফর এক্সাম্পল আমরা আত্মা নিয়ে যদি কথা বলি, বা এই জাতীয় জিনিসগুলো নিয়ে যদি কথা বলি, তো বর্তমানে আমি যে সায়েন্স পড়ি সেটার ভিতর তো এই আলোচনাটা নাই, বিকজ লাইফকেই সাম সর্ট অফ ম্যাটেরিয়ালিস্টিক পার্সপেক্টিভ থেকে ডিজাইন করা হচ্ছে বা সংজ্ঞা দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে যখন উনি আগের কথাটা বললেন যে আগেকার সায়েন্টিস্টরা মোর যে ট্রুথের উপর অথবা অরিজিনালি যেটা সেটার উপর বেস করেছিলেন, রেদার আমরা এখন কাল্পনিকের মধ্যে আসছি। কিন্তু লোকজন এই আর্গুমেন্ট করতে পারে না, কোথায় ভাই কাল্পনিক, এখন তো বরং আমি আরো ম্যাটেরিয়ালিস্টিক বাস্তবতা সম্মত জায়গায় আসছি। সো এটাকে স্যার আপনি কিভাবে দেখেন, বা উনি কিভাবে এটাকে ডিল করেছেন? মানে বাস্তব জিনিসটা মানেটা কি? ফর এক্সাম্পল যদি একটা পেইন্টিং হয়, মোনালিসা পেইন্টিং, তো আমরা তো বাস্তবে দেখতে পাচ্ছি না, রাইট? কিন্তু কি চিন্তা করি যে এটা যে এঁকেছে তার অনেক স্কিল আছে। আমি কি চিন্তা করি যে এটা আপনি হতে পারে, বা অন্যান্য চিন্তা যে কেউ বাইরের থেকে এসে রেখে গেছে, আজগবি চিন্তা কিন্তু করি না। আমরা ডাইরেক্ট বলি যে এটা লিওনার্ডো বানিয়েছে, আমরা লিওনার্ডো কিন্তু দেখিনি। তো যেহেতু ওটা ফর্ম আছে, শেপ আছে, আমরা চিন্তা করি নিশ্চয়ই এটার পিছনে কেউ আছে, অ্যান্ড অলসো তার নিশ্চয়ই একটা পারপাস ছিল পেইন্টিংটা বানাবার। হ্যাঁ, পারপাসলেসও তো আমরা কাজ করি না। তো ফিজিক্সে আমি যেটাই দেখি, হ্যাঁ, আমি যদি ফিজিক্সে একটা এক্সপেরিমেন্ট করি, ফর এক্সাম্পল একটা এক্সপেরিমেন্ট আছে যে গাড়ি কত স্পিডে নামে, হ্যাঁ, একটা এক্সপেরিমেন্ট আছে ইনক্লাইনের উপর রেখে, হ্যাঁ হ্যাঁ, তার অ্যাক্সিলারেশন কতটুকু, হ্যাঁ, তারপর ওটার ফর্মুলা বার করি। তো ফর্মুলাটা কি জিনিস? যেটা একটা রুল অনুযায়ী কাজ করতেছে, হ্যাঁ। তো এই রুলটা কোথা থেকে আসলো?
আর সেটা শুধু এই গাড়িটা না, আপনি যে কোনো গাড়ি, রাস্তার গাড়ি নেন, ল্যাবের ভিতরে গাড়ি নেন, যে একটা পাথর রোল করেন, সবই একই রুলে কাজ করে। সো হাউ ইজ ইট পসিবল সব জায়গায় একই রুল, এবং রুলটা কোথা থেকে আসলো? মানে যদি আমরা বলি যে এটা এমনি এমনি হয়ে গেছে, এমনি তাহলে তো এমনি অন্য জায়গায় গেলে তো ডিফারেন্ট রুল হতো, অন্য জায়গায় গেলে আরেকটা রুল হতো, বাট অরিজিনাল রুলটা হয়তো এমনি এমনি হয়ে গেছে। তা আপনি, আমরা নেচার নেই, যেমন মৌমাছি, তো মৌমাছি যেভাবে তার বাড়িটা বানায়, হ্যাঁ, অনেক ধরনের কিন্তু মৌমাছি আছে, বাট আপনি পুরো ওয়ার্ল্ড ঘুরেন, আপনি দেখবেন যে মৌমাছির যে হেক্সাগন যেটা বানায়, ইট ইজ দ্য সেম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ডিফারেন্ট মৌমাছি আছে। হ্যাঁ, আমরা যে মৌমাছির যে হেক্সাগন দেখি, তো ওটা তো একটা ম্যাথমেটিক্যাল শেপ, হ্যাঁ, তো মৌমাছি তো স্কুলে ভর্তি হয়নি যে হোয়াট ইজ আ হেক্সাগন, তুমি শিখে তারপরে তোমার ইয়েটা বানাও। কিন্তু সায়েন্সের 2000 বছর লেগেছে to discover that that is the perfect shape for holding honey. হ্যাঁ, একটা হচ্ছে যে অল ক্রাইটেরিয়া, ম্যাক্সিমাম অ্যামাউন্ট ধরে, তারপর টেম্পারেচারটা ঠিক থাকে, অনেক দিক দিয়ে দিস ইজ দ্য পারফেক্ট শেপ। আর হেক্সাগন জায়গার কোনো নষ্ট হয় না, জায়গার কোনো নষ্ট হয় না। সো এই যে শেপটা, অ্যাঙ্গেল গুনি দেখবেন প্রিসাইজ, তো সে তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনাও করে, তো হাউ ইজ ইট পসিবল যে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, তো তারা বলবে যে এটা নেচার। তো নেচার কোথা থেকে আসছে? মানে নেচার কি ক্লাস করেছে? আমি যে কারণে স্যার এইদিকে পয়েন্ট করতেছি, কারণ এটা তো খুব অরিজিনাল কোয়েশ্চেন। জি জি। সো তার মানে কি এটা বলা যায় যে আপনি যেটা বলেছেন, আমি অর্থটা এইভাবে নিয়েছি যে শুরুর দিকের সায়েন্টিস্ট যারা ছিলেন তাদের এজেন্ডা ছিল না যে রিলিজিয়নের আমার এগেইনস্টে যেতে হবে, সো যেটা নর্মাল ন্যাচারাল সেটা মেনে নিতে সমস্যা নাই। বাট জিনিসটা কি এরকম হয়েছে যে বিশেষ করে মিডল ইস্টে চার্চগুলোকে বেস করে যে ঘটনাগুলো ঘটেছে ইউরোপে, যেখানে ধর্ম বিজ্ঞানকে সাংঘর্ষিক একটা জায়গায় আমরা দেখতে পেয়েছি, তখন থেকে কি অ্যাকচুয়ালি বিজ্ঞানের একটা এজেন্ডা কি এটা হয়ে দাঁড়িয়েছে যে গড নাই, এটাকে প্রমাণ করে সবকিছু করতে হবে? এক্স্যাক্টলি। তো এখানে আমি তাহলে একটা ইয়ে পড়ে শোনাই, একটা প্যাসেজ। বইটা কি দিব? হ্যাঁ, তো এটা হচ্ছে পেজ 24, আমি লিখে রাখছি। তো এটা আমাকে সবচেয়ে বেশি এফেক্ট করেছে, এই প্যারাটা। আদার স্কলার্স, এটা হচ্ছে আগেকার সায়েন্টিস্টদের কথা বলছে, other scholars have amplified the observation, Kuhn observation, and it's very important. They insist that modern science was specifically inspired by the conviction that the universe is the product of a rational mind. But apni hoyni, universe-ta is a product of a rational mind. To rational mane ki seta ashtesi, who designed the universe to be understood. মানে যদি ম্যাথমেটিক্স না থাকতো তাহলে তো আমরা বুঝতে পারতাম না, র্যান্ডমলি হলে তো হ্যাঁ, মানে কোনো রুল অ্যাপ্লাইড হতো না, কোনো রুল হচ্ছে না, সেটাই বলছে ডিজাইনড ইট টু বি আন্ডারস্টুড, অ্যান্ড হু অলসো ডিজাইন দ্য হিউম্যান মাইন্ড টু আন্ডারস্ট্যান্ড ইট। এটা কিন্তু বিরাট কথা। এখানে দুইটা বলা হচ্ছে যে ইউনিভার্স যে ডিজাইন করেছে এমনভাবে ডিজাইন করেছে যে এটা যাতে বোঝা যায় কিভাবে চলছে, এবং হিউম্যান মাইন্ড মানুষকে তৈরি করেছে, ডিজাইন করেছে এমনভাবে যেটা এই মাইন্ডটা বুঝতে পারে এই জিনিসটা। কিন্তু এটা একটা জোড়া, দ্য ইউনিভার্স, কারণ আমাদের বাইরে, হিউম্যান বিইংস এর বাইরে কোনো প্রাণী কিন্তু ইউনিভার্স আন্ডারস্ট্যান্ডিং এর কিন্তু ঢুকতে পারবে না, হ্যাঁ, একা মানুষ। তো আল্লাহ তাআলা এটা কিন্তু জোড়া হিসাবে যে সবকিছু সৃষ্টি করেছেন সেটা কোরআন শরীফে বলা আছে। তো আমি যখন এই বইটা পড়ি আমি কিন্তু আবার কোরআন শরীফের আয়াত সাথেও মিলাই, হ্যাঁ, বিকজ আমি তো শুরুতেই বললাম যে যার প্রশ্ন নেই কোনো বই তাকে হেল্প করতে পারে না, যার প্রশ্ন আছে। তো আমি সায়েন্স আর রিলিজন একসাথে করতে চাই, সেই জন্য কোরআন শরীফ ঘাঁটি। হ্যাঁ, তো এখানে আয়াতের ব্যাখ্যাও দিছি, বললে আমি শোনাতে পারবো। কিন্তু এই কথার থেকে এটা আমি এখন ছাত্রদেরকেও বলি,
বিকজ আমাদের দেশে ছাত্রদের সেলফ এস্টিমের খুব সমস্যা। হ্যাঁ, যে তোমাকে সৃষ্টি করা হয়েছে বোঝার জন্য, ঠিক আছে। এবং মুসলমানের যে প্রথম কালিমা যেটা আমরা বসে পড়ি, ওটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি না? জি। হ্যাঁ, এটা মানেটা কি? আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ এক। রাইট। তো এইটাই কিন্তু সায়েন্স বলছে যে তুমি স্টাডি করো, বিকজ দ্য হিউম্যান মাইন্ড এভাবে তৈরি করা হয়েছে, এবং তুমি আমাকে খুঁজে বার করো, অ্যান্ড ইউ টেস্টিফাই টু মাই ট্রুথ। জি, সাক্ষ্য দিতে হলে তো অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ডিং লাগবে। আন্ডারস্ট্যান্ডিং লাগবে। আমি কি সাক্ষ্য দিলাম? এটাই কিন্তু এই লোকটা বলছে। সো ইসলাম কিন্তু বইতে কোথাও লেখা নেই, রাইট। কিন্তু ইসলামের সাথে সব মিলে গেছে সায়েন্টিফিক্যালি। তো সেই জন্য এই বইটা আমার কাছে এত ইন্টারেস্টিং। স্যার, ওই জায়গাটা যেটা আমি পুশ করতেছিলাম, যেটা আপনি এগ্রি করলেন যে অ্যাবসলিউটলি রাইট, যে মানে একটা এজেন্ডার মতো মনে হয় যেন যে যেখানের ভিতরে গড আছে সেটাকে সরাইতে হবে, সামথিং এলস দিয়ে রিপ্লেস করতে হবে। যেটার প্রমাণ ইভেন বললেন যে উনি একটা সায়েন্টিফিক জার্নাল লিখেছেন যেটা সায়েন্টিফিক্যালি ওকে টু বি পাবলিশড, বাট এডিটরের চাকরি চলে গেছে যে তুমি কেন পাবলিশ গডকে আবার জায়গা কেন দিলা। এইটার স্যার ভিতরের কোনো আলোচনা কি এখানে আছে যে ওনাদের এটা কেন, বা এরকম এজ এ কমিউনিটি? হ্যাঁ, সেই এজেন্ডা যে আছে মানুষের, সেটা উনি কভার করেছে। আচ্ছা। যে এটা ইচ্ছাকৃতভাবে সব জায়গা থেকে সরানো হচ্ছে, ইভেন স্কুলের কারিকুলাম থেকে সরানো হচ্ছে। হ্যাঁ, কারিকুলামে এসে ওই যে ডারউইনের থিওরি গুলো ঢুকানো হয়েছে, সবই কভার হয়েছে। ওনার তো ডারউইনস ডাউট নামে একটা বই আছে, বোধহয় বেস্টসেলার ছিল। হ্যাঁ, ওখানে হয়তো ডারউইনকে উনি আরো বেশি কভার করছেন। কিন্তু ডারউইনটা সব জায়গায় স্কুলে ঢুকানো হয়েছে। জি 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 জি। আর অন্যান্য জিনিস সব বাইর করে দেওয়া হয়েছে সিলেবাস থেকে। সো এটা ইচ্ছাকৃত এজেন্ডা অফ দ্য ওয়েস্ট। কিন্তু এটাকে কেউ কাউন্টার আর্গুমেন্ট করতে পারে না যে ইচ্ছাকৃত এজেন্ডা কেন হবে, কি দরকার, গডকে রিপ্লেস করে কার কি লাভ? রাইট। তার মানে কিন্তু এগুলো সব ডিসঅ্যাপিয়ার করলো কিভাবে? ফর এক্সাম্পল আমাদের বইগুলোতে, হ্যাঁ, আমাদের বইগুলোতে কিছু ছিল, ওগুলো সরিয়ে নতুন কিছু দেয়া হয়েছে না? So আপনি যদি সব দেখেন যে নতুন কিছু দেওয়া হয়েছে, ওটা কি মনে হবে এজেন্ডা ছাড়া দিছে? মানে তার লাভটা কি? মানে এই ধরনের কোনো বিষয় কি আমরা বুঝতে পারি যে লাভ কি হচ্ছে তাহলে? সেটাও কথা। এখন ফেরাউন যে নিজেকে গড ডিক্লেয়ার করেছিল, তার কি লাভ ছিল? মেবি সে তার পাওয়ার ডেমনস্ট্রেশন করতে চেয়েছে। পাওয়ার ডেমনস্ট্রেশন করতে চেয়েছে। তো এখন হচ্ছে যে ফেরাউন আগে তো ছবি ছিল না, কিন্তু প্রত্যেক বিল্ডিং এর সামনে ফেরাউনের মূর্তি থাকতো। তো একই জিনিস, যে টেকনোলজি যখন সেই টেকনোলজি ব্যবহার করে তার ইম্পর্টেন্সটা এবং তার রুল যাতে ক্ষমতা থাকে, সে ইনশোর করছে যে সবাই তার নাম নেবে, তাকে গড মানবে। ওকে স্যার, আমরা অ্যাকচুয়ালি মানে একটু তাহলে ডেপথে যাই, যেহেতু এটা হচ্ছে ধরেন আমাদেরও কাইন্ড অফ একটা হাইপোথিসিস। আমরা যেটা বলতেছি যে গডকে হয়তো ইচ্ছে করেই রিপ্লেস করা হয়েছে, আর কেউ হয়তো বলবে যে না, গড আসলে এক্সিস্ট করে না, আমরা অরিজিনাল থিওরি নিয়ে আসছি। তো এই বইয়ের তো কাজটাই হচ্ছে বড় হলো যে রিটার্ন অফ দ্য গড হাইপোথিসিস, যে গড আসেন, এই আইডিয়াটাকে রিটার্ন করানো, এটাতে ফিরে আসা। তার সপক্ষে আমি দেখতে পাচ্ছি এখানে 7টা বেসিক চ্যাপ্টার উনি আলোচনা করেছেন। তো 7টার ভিতরে তো অনেক আলোচনা, সো আমরা তো হয়তো একটা দুইটাও যদি অ্যাটলিস্ট টাচ করি, বাকিগুলো তো রিডার উৎসাহিত হলে পড়বে। তো আমরা বরং ওই জায়গাটাতেই যেতে চাচ্ছি যে উনি তাহলে কি প্রমাণ দিলেন যে গড যে আছে, এটা সপক্ষে ওনার আর্গুমেন্টগুলো কি, এখান থেকে যদি স্যার আপনি একটা দুইটা টপিক অ্যাটলিস্ট আমাদের সাথে শেয়ার করেন। বিগ ব্যাং, তারপর আরো বেশ কিছু জিনিসপত্র, কার্ভেচার অফ স্পেস। রাইট। সো এই যে বিগ ব্যাং থিওরি, এই যে পেজ 87 থেকে উনি শুরু করেন, নাম্বার 5 সিরিয়ালে, পার্ট 2-তে। সো বিগ ব্যাং থিওরি উনি যেভাবে ট্যাকল করেন, যারা নাস্তিক ওই পয়েন্ট অফ ভিউটাও দেখান, আর যারা আস্তিক সে পয়েন্ট অফ ভিউ, মানে বইটাতে দুইটা অ্যাঙ্গেল থেকে আলোচনা আছে। দুইটা অ্যাঙ্গেল থেকে আলোচনা। তো যারা আস্তিক, যারা বিশ্বাস করে আর কি, তাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে যদি আমি চিন্তা করি যে কিছু সৃষ্টি হয়েছে, তো সৃষ্টি হলে তার মানে কিন্তু সৃষ্টি হওয়ার আগে ওটা ছিল না। রাইট। তো এক সময় সৃষ্টি হওয়ার মানে তার মানে একটা নির্দিষ্ট সময় থাকবে যেটা ওটা তৈরি করা হয়েছে। রাইট, পয়েন্ট অফ ক্রিয়েশন। হ্যাঁ, এন্ড ওয়ান উড এক্সপেক্ট যে একটা বিগিনিং থাকবে। হ্যাঁ, ফর এক্সাম্পল এই বিল্ডিংটা, যে বিল্ডিং এ আমরা বসে আছি,
এটা যদি কেউ তৈরি করে থাকে তার মানেটা কি? নিশ্চয়ই একটা বিগিনিং ডেট আছে, রাইট। হ্যাঁ। আর তৈরি করে না যদি থাকে তাহলে তো ইনফিনিটি থেকে হয়তো ছিল, রাইট। বাট কেউ যদি তৈরি করে থাকে নিশ্চয়ই একটা ডেট আছে যখন তৈরি শুরু হয়েছে, নিশ্চয়ই এটার পিছনে একটা ডিজাইন আছে, হ্যাঁ, নিশ্চয়ই এটার পিছনে একটা পরিকল্পনা আছে। তো উনি এটাই দেখাচ্ছেন that if we believe that it is created, then all this is proof that yes, there is a start date, there is a design, হ্যাঁ, এবং এই ডিজাইনটা কি, ধরেন এই বিল্ডিংটা ধ্বংস হয়ে গেল, বাট ইফ ইউ স্টিল হ্যাভ দ্য ডিজাইন, আপনি তো এই বিল্ডিংটা শুধু এখানে না আবার রিবিল্ড করা যাবে, আরেক জায়গায় রিবিল্ড করতে পারেন, রাইট। হ্যাঁ। তো ডিএনএ তো তাই, আমাদের ডিজাইন। আর এই যখন ইভেন ক্রিমেট করলে জীবনটা মানে দেহটা তো ছাই হয়ে যায়, কিন্তু ডিএনএ নষ্ট হয় না, আগুনে পুড়ে না ডিএনএ। তো ডিএনএটা নিয়ে যদি আবার তৈরি করা হয় ইজিলি পারবে, যেভাবে ফার্স্ট টাইম তৈরি করা হয়েছে। আল্লাহ তো এটাই বলছেন কোরআন শরীফে, তোমাকে প্রথমবার যখন যেভাবে সৃষ্টি করেছি সেকেন্ড টাইমও একইভাবে সৃষ্টি করেছে। কিন্তু আল্লাহ যে ডিজাইনে সৃষ্টি করেছিলেন সেটা রেখে দিয়েছেন ইন দ্য ডিএনএ, রাইট। সো এটাই কিন্তু এই নেক্সট এসে আসতেছে, অরিজিন অফ লাইফ, ম্যান। হ্যাঁ, চ্যাপ্টার 9, দি অরিজিন অফ লাইফ এন্ড দ্য ডিএনএ এনিগমা। না ভাই স্যার, আমি ডিএনএ তে একটু পরে যেতে চাই, আমি বিগ ব্যাংকে আর একটু থাকতে চাই। মানে বিগ ব্যাংকের ক্ষেত্রে আমরা যেটা থিওরি জানি, সেই থিওরি যে এটা মোটামুটি এরকম যে একটা সময় মহা একটা বিস্ফোরণ ঘটে, খুব ক্ষুদ্র একটা কোনো একটা কিছু থেকে, যেখান থেকে দেন ইউনিভার্স তৈরি হয়, অ্যান্ড দেন ইউনিভার্স আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে, এবং যে এক্সপ্যানশন এখনো কন্টিনিউ করছে। সো এই থিওরির ভিতরে উনি গডকে কিভাবে আবিষ্কার করলেন? ওই যে বললাম যে ইফ ইউ বিলিভ, হ্যাঁ, তাহলে এটাই তো হওয়া উচিত, that there is a starting time, হ্যাঁ। এবং if you don't believe, তাহলে how did it start, why did it start, হ্যাঁ, মানে স্টার্ট এখন কেন স্টার্ট হলো, why couldn't it start earlier, why couldn't it start later, মানে there has to be তাহলে a স্যার switch. এই পয়েন্টটা যখন কোয়েশ্চেন করা হয়, তাহলে যারা এই থিওরির প্রবক্তা না, বরং বলা উচিত যে যারা গডকে ডিসপ্রুভ করতে চায়, বাতিল করতে চায়, তো তাদের ওখানে তাহলে আর্গুমেন্ট কি? তাহলে বিগ ব্যাং এর আগে কি ছিল, এর সম্পর্কে তারা কি অ্যান্সার করে? মানে তারা তো বলে ইটস আননোন, ওকে, এটাই বলে, বিকজ তারা তো ওখানে যেতে পারছে না। কিন্তু সায়েন্স কিন্তু এটা স্বীকার করে যে বিগ ব্যাং যখন হলো তখন স্পেসও সৃষ্টি হয়েছে এবং টাইমও ক্রিয়েট হয়েছে তখন। হ্যাঁ, তো এইটা আমি আয়াতের সাথে মিলিয়েছি। হ্যাঁ, আয়াত থেকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, শিওর। 21:30 21 নম্বর আয়াত। তো আমি ছোট একটা কোরআন শরীফ নিয়ে আসছি আর কি, তো ওখান থেকে দেখাই 21:30। তো এটা যদি সায়েন্সের সাথে মিলাই, এক্স্যাক্টলি যা আল্লাহ বলছেন সব মিলে যায়। তো এটা ইংলিশে পড়ে শোনাচ্ছি। 30 নম্বর আয়াত, 21 নম্বর সূরা। ডু নট দোজ হু ডিনাই দ্য ট্রুথ, আপনি যেটা বলছেন যে যারা ডিনাই করে, হ্যাঁ, ডু নট দোজ হু ডিনাই দ্য ট্রুথ, আল্লাহ তাআলা তো এভাবেই কোরআন শরীফে বলেন, পাল্টা দিয়ে, see that the heavens and the earth were joined together, joined together মানে একসাথে ছিল, আসমান জমিন একসাথে ছিল, আর কিছুই ছিল না, কেউ স্পেসও ছিল না, হ্যাঁ। সো and then we split them asunder, হ্যাঁ, স্প্লিট মানে কি, এই যে এভাবে স্প্লিট হয়েছে হেভেন্স এন্ড দি আর্থ, তার মানে কি মাঝখানে স্পেস তৈরি হয়েছে, হ্যাঁ, এটাই আল্লাহ বলছেন। and that we have made every living thing out of water, এটাও কিন্তু সায়েন্স কনফার্ম করে যে প্রথম ইয়েটা হচ্ছে অ্যামিবা, প্রথম সেল, সিঙ্গেল সেল, যেটা পানির থেকে শুরু হয়েছে। will they still not believe? তো এটা তো ডাইরেক্টলি যারা বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ ডাইরেক্টলি অ্যাড্রেস করছেন যে তুমি স্টাডি করো, সি হাউ এভরিথিং ওয়াজ ক্রিয়েটেড।
কোরআন অবশ্য আমি বিগ ব্যাংয়ের সপক্ষে আরো কয়েকটা আয়াত, মানে আমার যখন বিশ্বাস অবিশ্বাসের দোলাচল ছিল তখন আমি খুব অ্যামেজড হয়েছিলাম। অ্যাটলিস্ট কয়েকটা আয়াত পেয়েছিলাম যে আমি ইউনিভার্সকে তৈরি করেছি এবং এটাকে আমি এক্সপ্যান্ড করতেছি, সম্প্রসারিত করতেছি, বিগ ব্যাং থিওরি যেটা বলে। Right. তো তো যেটা বলছেন স্টাডি করতেই বলছেন আল্লাহ, তো আরেকটা হচ্ছে রেশনাল মাইন্ড। এখানে বললাম যে রেশনাল মাইন্ড বিহাইন্ড দ্য ইউনিভার্স, রাইট। তো ওটাও কোরআন শরীফে আছে, একটু দেখি, একটু পড়ে শোনাই। 10:3, তো দুটো আয়াত আছে, 6 নম্বর সূরা নম্বর 10, 6 নম্বর আয়াত। ইন দি অল্টারনেশন অফ নাইট অ্যান্ড ডে and in all that God has created in the heavens and the earth are signs for a God-fearing people. এটা একটা, আর এর আগেরটা হচ্ছে 3 নম্বর। Truly your Lord is God who created the heavens and the earth in 6 days, and then he ascended on the throne. No disposing the whole affair. So এটা আল্লাহ যে বলছেন যে যে ঘুরছে, আমরা যদি সব প্ল্যানেট স্টাডি করি, ওরা কি একইভাবে ঘুরে? না, একইভাবে ঘুরে না। হ্যাঁ, অনেক হয়তো ঘুরে কিন্তু রোটেশন করে না। কিন্তু আমাদের নাইট এন্ড ডে আছে, আর অ্যাক্সেসটা সোজা। অনেক অ্যাক্সেস কিন্তু অন্যভাবে, রাইট? শুধু আমাদের বেলায় কেন? তো আল্লাহ বলছেন স্টাডি করো, ফাইন্ড আউট যে এটার সাথে কি রিলেটেড। হ্যাঁ, অ্যান্ড এটাই হচ্ছে রেশনাল মাইন্ড। রেশনাল মাইন্ড মানে কি দুইটা জিনিস, ম্যাথস অ্যান্ড এ পারপাস। হ্যাঁ, যে ম্যাথামেটিক্সটা আছে বিকজ একটা ইচ্ছাকৃত, আল্লাহ ওয়ান্টেড টু ডু দিস অ্যান্ড হি হ্যাজ ডান ইট। এটাই হচ্ছে রেশনাল মাইন্ড, দ্যাট দেয়ার ইজ এ পারপাস অ্যান্ড দেয়ার ইজ এ ম্যাথ ইন ইট। স্যার, এবার এখানে একটা প্রশ্ন থাকতে পারে না যে রেশনালিটি দিয়ে, মানে হিউম্যান মাইন্ডের তো একটা ক্যাপাসিটির বিষয় আছে, বিকজ আমার ক্রিয়েশনের বাইরে যেটা ওখানে আর্গুমেন্ট আমরা করলাম যে কোনো একটা কিছুর তো স্টার্ট থাকতে হবে, তখন যেটা খুব অবভিয়াস কোশ্চেন, তাহলে গডের স্টার্ট কিভাবে হয়েছে বা গডকে কে ক্রিয়েট করেছে? তাহলে যদি ওটার অ্যান্সার আমরা দিতে চাই তাহলে বলতে হবে যে গড তো ক্রিয়েশন না, ইজ এ ক্রিয়েটর, সো সে বিয়ন্ড দ্য ক্রিয়েশন। তাই যদি হয় তাহলে বিয়ন্ড দ্য ক্রিয়েশন সেটা আমার রেশনাল মাইন্ড, আমার জাস্ট থিঙ্কিং মাইন্ড, সেটা যে ওই বিয়ন্ড মাই পারসেপশন, বিয়ন্ড মাই ক্রিয়েশন জিনিসটাকে বুঝে ফেলবে, সেটা তো তার জন্য মানে মোস্ট অফ দ্য টাইম সম্ভব হবে না। ফলে রেশনাল মাইন্ড দিয়ে কি অ্যাকচুয়ালি আমরা সব ব্যাখ্যা করে ফেলতে পারবো? মানে এটা তো স্পেসিফিক হতে হবে, আর আল্লাহ তাআলা যা নলেজ দিয়েছেন ওটাও আমি আসবো পরে, ওটার বাইরে তো আমরা চিন্তা করতে পারবো না। তাহলে কি ওইটুকু যে গড যেরকম বলছেন যে তোমরা ক্রিয়েশন নিয়ে সৃষ্টি চিন্তা করো, বাট নট অ্যাবাউট দ্য ক্রিয়েটর, মানে রহস্য অফ দ্য ক্রিয়েটর। সো ক্রিয়েটরকে বোঝার জন্য যে আন্ডারস্ট্যান্ডিং, যে ডাইমেনশনস অ্যান্ড এভরিথিং দরকার, সেটা তো হয়তো রেশনাল মাইন্ড দিয়ে কি ধরা যাবে কিনা? মানে এইটুকুই যে যে সৃষ্টি করেছে হি মাস্ট হ্যাভ আ পারপাস ইন মাইন্ড। হ্যাঁ, এইটুক, এর বাইরে তো আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, আর ওনাকে যে আল্লাহ যে মানা করেন, ওনাকে চিন্তা করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। হ্যাঁ, যে আল্লাহ এত কিছু কিভাবে তুমি বানিয়েছো, যদি আসলে বুঝতে পারি। তো এই প্রশ্নটা আমার বাবা আমাকে করছিল। হ্যাঁ, যে ঠিক আছে তুমি তো বলো যে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহকে কে সৃষ্টি করছে? তো আমি তো চলে আসলাম সেদিন, উত্তর দিতে পারিনি, কিন্তু এটা কিন্তু ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায়। এটা হচ্ছে যে যদি আমরা বলি যে দেয়ার আর সাইকেলস অফ ক্রিয়েশন, ঠিক আছে, তাহলে একদম শুরুতে যদি যাই, there was তাহলে নাথিং, বিফোর ক্রিয়েশন there was নাথিং। কিন্তু নাথিং যদি থাকে, ক্যান নাথিং ক্রিয়েট সামথিং? সেটা তো অ্যাকচুয়ালি বিয়ন্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, মানে হইলে হইতে পারে, আমরা জানি না। অর্থাৎ হচ্ছে যে যে যিনি সৃষ্টি করেছেন উনি অলওয়েজ ছিলেন, হি ইজ আনক্রিয়েটেড। আর সায়েন্স তো এটা বলে যে টাইম সৃষ্টি হয়েছে when the big bang started, ঠিক আছে? So he was always there, মানে he is uncreated. হ্যাঁ,
ক্রিয়েশন বলে সৃষ্টিকর্তা সম্বন্ধে আমরা বলতে পারি না, বিকজ ক্রিয়েশন যদি হতো at one point there was nothing and nothing cannot make something. এটা তো সায়েন্সই বলে। স্যার রেশনাল মাইন্ড নিয়ে আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো যে যখন আমরা তো যত ধরেন অ্যাটলিস্ট ফিউ হান্ড্রেড ইয়ার্স ধরে সায়েন্সের আধুনিক সায়েন্স যেটা আমরা দেখতেছি, তো সেখানে তো থিওরিগুলো ক্রমাগত ইভলভ হয়, ফলে আগে যে থিওরি ছিল সেটাও তো রেশনাল মাইন্ড থেকেই আসে, তখন একটা মানুষের যুক্তি চিন্তা একটা কার্যকারণ আন্ডারস্ট্যান্ডিং ছিল, বাট পরবর্তীতে গিয়ে দেখা গেল যে না, থিওরিটা কাজ করতেছে না, আমরা সেটাকে নতুন থিওরি আনলাম এবং এটাকেও আমরা রেশনাল বলতেছি। তো তার মানে তো রেশনালিটি টাইম টু টাইম চেঞ্জ হয়। ফলে আপনি যেটা বললেন স্যার যে আপনি বিজ্ঞান এবং ধর্ম এটার ভিতরে একটা সামঞ্জস্য দেখতে চান, তাহলে তো টাইম টু টাইম এটা হবেই যে বিজ্ঞান কোরআন একটা কিছু বলেছে বাট বিজ্ঞান তার অপোজিটটা বলেছে, আবার হতে পারে এক সার্টেন পয়েন্ট অফ টাইম কোরআন যেটা বলেছে বিজ্ঞান সেটাই বলেছে, ফলে এক্স্যাক্টলি রাইট অ্যাট দিস পয়েন্ট কোরআনের অনেক কিছু সায়েন্টিফিক ডিসকভারি অনেক কিছুর সাথে মিলবে, কিছু হয়তো মিলবে না। তখন তাহলে আমরা কিভাবে রিকনসাইল করব? রাইট, মানে কোরআন শরীফ স্টাডি করলে যেমন এই আয়াতটা যদি পড়ে শোনাই, তারপরে এই বই থেকেও পড়ে শোনাবো 13.2, ইট ওয়াজ গড, এটা হচ্ছে 13 নম্বর সূরা 2 নম্বর আয়াত, ইট ওয়াজ গড হু রেইজড দি হেভেন্স উইথ নো ভিজিবল সাপোর্ট, হ্যাঁ, কোনো সাপোর্ট নাই মাঝখানে, and then established himself on the throne. He has regulated the sun and the moon so that each will pursue in a course for an appointed time. He ordains all things and makes plain his revelation so that you may be certain of meeting with your Lord. So এই পুরো আয়াতটা স্টাডি করলে যে sun and the moon যে রান করতেছে, হ্যাঁ, they towards a destination for an appointed time, মানে এই টাইমটা শেষ হয়ে যাবে, হ্যাঁ, কেন? So that we can be certain of the existence of Allah. হ্যাঁ, সো এটাই কিন্তু টার্ম অ্যাপয়েন্টেড সায়েন্স, কিন্তু আগে এই পুরো ইউনিভার্স যে একটা দিকে যাচ্ছে এটা কিন্তু সায়েন্স জানতো না, এটা সায়েন্স ইদানিং ডিসকভার করেছে, ইয়েস, দ্য সান অ্যান্ড দ্য হোল মিল্কি ওয়ে ইজ মুভিং টুগেদার, এই সায়েন্স এটা জানতো না। তো তারও আগে সায়েন্স যদি যায়, তারা তো সূর্য যে উঠে নামে তারা তো পৃথিবীকে ফ্ল্যাট মনে করতো, হ্যাঁ, কিন্তু কোরআন শরীফে তো সেটা নাই, হ্যাঁ, তো যেটা ঘুরতেছে, তো সায়েন্স কিন্তু ক্রমাগত মানে মানে কোরআন শরীফ যেটা বলছে ওটার দিকে কিন্তু চলে আসতেছে। সো যদি ম্যাচ না করে আমরা ধরে নিব সায়েন্সটা এখনো ওই পরিমাণ ডেভেলপ করে নাই, পৌঁছায়নি। আচ্ছা, এক্স্যাক্টলি। স্টিল তাহলে এটা তো হাইপোথিসিসেরই বিষয়, হ্যাঁ, যে তাহলে হচ্ছে যদি না ম্যাচ করে কোরআন ঠিক আছে, সায়েন্সকে বরং অ্যাডভান্সড হতে হবে। বাট এই হাইপোথিসিসের এগেইনস্টে প্রমাণগুলা কি তাহলে এরকম যে আগে বরং কোরআনের সাথে সায়েন্স অনেক কম মিলতো, দেন ক্রমাগত আরো বেশি মিলছে? ইয়েস। ওকে, এখানে স্যার এটার সপক্ষে কিছু এভিডেন্স কি দিবেন? সপক্ষে মানে এই যে আগে মিলতো না এখন মিলছে, ওটা যেটা বললাম যে পুরা মিল্কি ওয়ে যে মুভ করছে এটা কিন্তু সায়েন্স জানতো না। হ্যাঁ, মানে যেমন কোরআন আছে যে সূর্য চন্দ্র যার যার আপন কক্ষপথে চলছে, সো মানুষ জানতো যে সূর্য ফিক্সড, পৃথিবী তার চারপাশে ঘুরে, বাট সূর্য নিজেই আবার তার গ্যালাক্সির চারদিকে ঘুরতেছে, সেটাও কোরআন শরীফে আছে, কিন্তু সায়েন্স আগে জানতো না। ওকে, আরো কোনো এক্সাম্পল কি এই মুহূর্তে মনে পড়ছে? মানে চাঁদ যে একটা রিফ্লেক্টিং লাইট, হ্যাঁ, আর এই লাইটটা তার নিজস্ব না, হ্যাঁ, এইটাও তো হয়তো সায়েন্স জানতো না, এই লাইটটা তো সান থেকে আসতেছে, হ্যাঁ, তো কোরআন শরীফ বলছে রিফ্লেক্টিং, হ্যাঁ, আর সূর্য হচ্ছে সোর্স অফ লাইট। তো এই কথাগুলি আছে যেটা সায়েন্স পরে বুঝছে রিগার্ডিং দ্য সান। তো এটাই তো, যেমন সায়েন্স তো আগে ডিএনএ জানতো না। হ্যাঁ, ডিএনএ তে তাহলে স্যার আমরা এখন যেতে পারি, সেটা বলছেন স্যার। এখানে তো অ্যাকচুয়ালি আমাদের অনেক দর্শক আছেন যারা সায়েন্সের হয়তো ওইরকম ব্যাকগ্রাউন্ড নাই, ডিএনএ শব্দটা তো অনেকেই শুনেছে, সো আমরা কি খুব সহজ করে ডিএনএ জিনিসটা কি এটা একটু বলে তারপর এক্সপ্লেইন করব? যে ওকে, সো প্রথম হচ্ছে যে ডিএনএটা কি জিনিস সেটা তুলনা করে বলতে হয়। যে ধরেন এই যে বিল্ডিং এর আলাপ করছিলাম, এই বিল্ডিং এর যে আর্কিটেকচারাল ডিজাইন, হ্যাঁ, ডিজাইন না করে কি বিল্ডিং তৈরি করছে? নিশ্চয়ই একটা ডিজাইন আছে, হ্যাঁ। তো মানুষের বেলাও ডিজাইনটা হচ্ছে ডিএনএ,
মানে যেমন স্যার বিল্ডিং এর ডিজাইন, মানে আমি খুব লেমেনের মতো কোয়েশ্চেন করি, বিল্ডিং এর ডিজাইনটা তো হয়তো কোনো একটা কাগজে লেখা আছে, সেটা তো আর্কিটেক্টের অফিসে তালাবদ্ধ অবস্থায় আছে, আর বিল্ডিংটা এইখানে। সো মানুষকে আল্লাহ তাআলা যে ডিজাইনে বানিয়েছেন, যে আমার চোখটা কেমন হবে, নাকটা কেমন হবে, আমার বৈশিষ্ট্য কেমন হবে, এই যে সেটা কি তাহলে আমার সেটা কোথায় আছে? সাথেই দিয়ে দিচ্ছে। কোথায় সাথে, মানে কোথায় আছে? মানে মানুষজন ধরেন বুঝতে আপনি চাইবে। নতুন একটা প্রোডাক্ট কিনলেন, হ্যাঁ, আগেকার প্রোডাক্টে কিন্তু সার্কিট ডায়াগ্রামটা ওটার সাথে দিয়ে দিত, হ্যাঁ, এখন দেয় না, আগে কিন্তু দিয়ে দিত। তো ওরকমই মানে আমি যেখানেই যাব, আমি কিন্তু আমার ডিএনএ আমার শরীরের ভিতরেই আছে। তো অর্থাৎ সেলগুলোর ভিতরে, সেলগুলোর ভিতরে আমি পুড়ে গেলে ওই সেলটা রয়ে যাবে, মানে ওই ডিএনএটা রয়ে যাবে। এটা কিন্তু আবার জুরাসিক পার্ক বলে একটা মুভি ছিল, রাইট রাইট, হ্যাঁ, ওখানে কিন্তু এই থিওরিটা ইউজ করেছে, যে অনেক আগে একটা মশা এই ডাইনোসরকে কামড় দিয়েছে, তো ওই রক্তটার মধ্যে ডিএনএ রয়ে গেছে মশার ভিতরে, তো ওটা ফসিলাইজ হয়ে গেছে, কিন্তু ডিএনএ নষ্ট হয়নি। হ্যাঁ, তো ওই ডিএনএ দিয়ে আবার ডাইনোসর তারা তৈরি করেছে। তো সায়েন্স কিন্তু এটা জানে যে ডিএনএ থাকে না, ডিএনএ লোকজন নিয়মিত শোনে যে ডিএনএ টেস্ট, কেউ মারা গেল চোরকে শনাক্ত করতে হবে। সো ইন্টারেস্টিং যে আল্লাহ তাআলা প্রত্যেকটা সেল, লাইক সেটা আমার রক্ত কণা হোক, আমার চামড়া হোক, আমার চুল হোক, যে সেল বলতে আমরা কি বলতে পারি, বিল্ডিং ব্লক, লাইক বিল্ডিং এর ক্ষেত্রে যেমন প্রত্যেকটা ইট বা আরো কোনো ছোট উপাদান, অনেক সময় প্রত্যেকটা ইটে না এই যে ম্যানুফ্যাকচার ছাপ থাকে, ছাপ, ওরকম প্রত্যেক সেলের ভিতরে ডিএনএ টার ভিতরে, মানে এভরি সিঙ্গেল সেলের ভিতরে যে ডিএনএ। তো এখন এই ডিএনএ এর যে আলোচনা, এই আলোচনাতে উনি যেভাবে গডকে নিয়ে আসছেন ফিরিয়ে, রিটার্ন অফ দ্য গড হাইপোথিসিস, ওখানে উনি গডের সপক্ষে কি প্রমাণ দেখেন, যে যেটা আপনি অলরেডি বলেছেন যে গড তার সিগনেচার রেখেছে, বাট এগেইন ওই প্রশ্ন অবশ্য ঘুরে ফিরে একই জায়গায় চলে যাচ্ছে, যে সেটা যে গডই করেছে তার কি প্রমাণ, অথবা যে এই সিগনেচার রাখাটার দরকার কি ছিল, বা সেটার সাথে গড কি, এইভাবে প্রশ্ন করা যায় যে গড কি তাহলে চেয়েছেন, যেটা একটু আগে আপনি বলেছেন যে গড হিউম্যান মাইন্ড তৈরি করেছে, এবং গড একটা ইউনিভার্স তৈরি করেছে যেটা হিউম্যান মাইন্ড দিয়ে কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডেবল, এবং গড হয়তো চাচ্ছেন যে এই হিউম্যান মাইন্ড একদিন তার গডকে, তার স্রষ্টাকে চিনতে পারো। তাহলে তো বলা যেতে পারে আমরা প্রায় সেই জায়গায় চলে আসছি, বিকজ আমরা অলরেডি ডিএনএ আবিষ্কার করে ফেলেছি, এবং ডিএনএর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে পুরো হিউম্যান বডির রহস্য ওখানে রয়ে গেছে। তো এই জিনিসটা কি তাহলে আপনি এভাবে বলতে চাচ্ছেন যে গড এটা প্ল্যান করেছিল, আমরা তাকে ডিএনএ এর মধ্যে দিয়ে খুঁজে পাই, বাট যখন ডিএনএ আবিষ্কার হয়েছে তখনও তো লট অফ সায়েন্টিস্ট স্টিল গড ছাড়াই পুরো জিনিসটাকে এক্সপ্লেইন করতে চাচ্ছেন। রাইট, মানে আমরা দুই দিকে তাকাতে পারি। একটা হচ্ছে যেমন এই বিল্ডিং এর ডিজাইন, এটা বললেন যে আর্কিটেক্টের কাছে রয়ে গেছে, হ্যাঁ, আর্কিটেক্ট যখন আরেকটা বিল্ডিং বানায় সিমিলার, হ্যাঁ, তখন কি করে, মোটামুটি আগের ডিজাইনটা নিয়ে আসে না, তার মধ্যে একটু রদবদল করে সে ফিট করে দেয়। তো ডিএনএ কিন্তু তাই, 99% এর বেশি ডিএনএ ইভেন বানরের সাথে মিল আছে, কিন্তু ওই বাকি যে পার্সেন্টেজ মিল নাই, ওটা কিন্তু ইন্ডিভিজুয়াল। দুইটা সেম মানুষ, দুইটা টুইন, আইডেন্টিক্যাল না কিন্তু, হ্যাঁ, আইডেন্টিক্যাল টুইনসও কিন্তু ডিএনএ এর বেলায় একটু তফাৎ আছে, এবং আমরা যদি ক্লোন করি দেখা যাবে ডিএনএটাও তফাৎ হয়ে যায়, ইট বিকামস ইউনিক। তো এটাই বলছেন যে এই যে ডিফারেন্সটা, হ্যাঁ, ইফ এভরিথিং ওয়াজ র্যান্ডম, তাহলে তো দুইটা মানুষ এক্স্যাক্টলি এক হয়ে যেতে পারত, তাই না? বাট এভরি হিউম্যান বিইং ইজ ডিফারেন্ট, তার মানে ইচ্ছাকৃতভাবে ডিজাইনটা অল্টার করে সবার বেলায় তৈরি করা হয়েছে। এটা একটা এভিডেন্স। আরেকটা হচ্ছে যে এই ডিএনএতে তো প্রথম যে অ্যামিবা, যেটা ফার্স্ট সিঙ্গেল যেটা পাওয়া গেছে, ওর ভিতরেও আছে। হ্যাঁ, কোষ থাকলে তো ডিএনএ থাকবে। সো দ্য কোয়েশ্চেন ইজ যে একদম ফার্স্ট লাইফের ভিতরে where did that DNA come from? If Darwin is true, the life evolved. হ্যাঁ, বাট প্রথমটা কে বানাইলো? এখানে আটকে যাচ্ছে। আচ্ছা, তো ডারউইনের থিওরিটার অ্যানসার করে না? হ্যাঁ, ডারউইনের থিওরি তাহলে এটার অ্যানসার কি দেয়, নাকি তারা এই ক্ষেত্রে চুপ থাকে? ডারউইন তো নিজেই বলে যে ইটস জাস্ট আ থিওরি, আই হ্যাভেন্ট প্রুভেন ইট, আই হ্যাভেন্ট ম্যানেজড টু প্রুভ ইট। হ্যাঁ, কিন্তু আমরা যদি ডারউইন যেটা বলছে যে বানর থেকে আসছি, সো বানর যখন দাঁড়ায় গরিলার মতো, তো সব তো একই দেখা যায়। হ্যাঁ, তো বানর থেকে মানুষ, শিম্পাঞ্জি থেকে মানুষ কিভাবে আসলো ফর এক্সাম্পল? তো এটা হচ্ছে যে আগে যে ম্যানুয়াল গাড়ি ছিল,
এখন কি কম্পিউটারাইজড গাড়ি, তো প্রোডাকশন লাইন কি এক? না, ডিফারেন্ট, বাট 4টা চাকা থাকবে, উইন্ডস্ক্রিন থাকবে, স্টিয়ারিং থাকবে, আয়না থাকবে, সবই কিন্তু আছে। বাট কম্পিউটারাইজড গাড়ির মধ্যে একটা চিপ আছে, হ্যাঁ, মাইক্রো প্রসেসর চিপ আছে যেটা এগুলোকে কন্ট্রোল করে। বাট এভরিথিং এলস ইজ দ্য সেম। বানরের মতো আমরাও কি করি? খাই, ঘুমাই, মারামারি করি, বাচ্চা কাচ্চা করি, তাই না, বাথরুম যাই, সেম। বাট এই জায়গায় যে হিউম্যান মাইন্ড, এই বোঝার যে আমি কোয়াইট সিমিলার টু আ বানর, বোঝার ক্ষমতা এই জায়গাটা আর কি, এই 86 বিলিয়ন নিউরন। তো এটাই বলতেছে যে ডিএনএ ইজ দ্য সেম, একটু একটু অল্টার করা আছে, বাট ইট ইজ ইউনিক। অ্যান্ড এটা যদি ডিএনএটা যদি ইভলভ করতো তাহলে তো জিরো থেকে স্টার্ট হতে হতো। বাট এবং সেম থিং আমি যদি ন্যাচারাল রুলের কথা বলি, যে যদি হয় যে স্পেসিসগুলো আস্তে আস্তে বিবর্তিত হয়েছে, হোয়াট অ্যাবাউট ল অফ ফিজিক্স? তাহলে ফিজিক্সের লগুলোও তো আস্তে আস্তে ইভলভ হওয়ার কথা ছিল, যে প্রথমে এমন একটা ল যেটা দিয়ে ঠিকমতো জিনিসপত্র চলে না, দেন প্রকৃতি এটাকে আস্তে আস্তে মেরামত করলো, আস্তে আস্তে লগুলো গিয়ে পারফেক্ট হলো। তো ওরকম তো সায়েন্সে আমরা দেখতে পাই না। তাহলে লগুলো একবারে কিভাবে পারফেক্ট হয়ে গেল? একবারে কিভাবে পারফেক্ট হয়ে গেল? এক্স্যাক্টলি। এই যে ঘুরতেছে পৃথিবী, আল্লাহ বললেন যে ডে এন্ড নাইট যে হচ্ছে, হ্যাঁ, এটা তো প্রিসাইজ। মানে আমরা তো কোয়ার্টস ওয়াচ বলি না, আগে বলতাম কোয়ার্টস ওয়াচ, হ্যাঁ, কিন্তু ইভেন কোয়ার্টস ওয়াচ ইজ নট অ্যাজ প্রিসাইজ অ্যাজ দি রোটেশন অফ দি আর্থ। হ্যাঁ, তো এই প্রিসিশনটা কোথা থেকে আসছে? সো তাহলে ডিএনএ এর ক্ষেত্রে আমরা তাহলে এইটুকুতে বোধহয় কনক্লুড করতে পারি যে প্রত্যেকটা মানুষ যখন তার এই ডিজাইনটা কত ইউনিক, কত অসাধারণ সেটা জানতে পারবে, এবং সে জানবে যে এই ডিজাইনটা তাহলে কোথা থেকে আসলো। ইভেন ডারউইনস থিওরি যদি বলতে চাই যে প্রথম সেলটা কোথা থেকে আসলো, এই কোয়েশ্চেনের অ্যান্সারই আসলে গডের দিকে পয়েন্ট করবে, যেখানে হয়তো তারা ওইটার অ্যান্সারে বলতেছে যে এটা জাস্ট সামহাউ হয়ে গেছে। সো তাহলে খুব নিউট্রালি একটা মানুষকে যদি উইদাউট এনি বায়াস বলা হয় যে একটাতে হচ্ছে যে এই জিনিসটা অ্যাপিয়ার করেছে, একটা থিওরি হচ্ছে এটা এমনি এমনি হয়ে গেছে, আর একটা হচ্ছে যে কেউ একজন ইন্টেলিজেন্ট কেউ খুব কোহেরেন্টলি এটা ডিজাইন করেছে, তাহলে কিন্তু আমার মনে হয় একটা বড় একটা রেশিওই হতো যে এটা মোর রেশনাল সেন্স মেক করে যে কেউ একজন এটা বানিয়েছে, আদারওয়াইজ এত অর্কেস্ট্রেটেড, এত কি নাম বলে, সিনক্রোনাইজড কিভাবে হলো। কিন্তু এখন সারা পৃথিবীতে যেমন আমার তো মনে হয় যে অ্যাথিস্টদের সংখ্যাই বেশি, যারা এত ক্লিয়ার যদি হয় যে এই আর্গুমেন্টটা এতই ক্লিয়ার, তাহলে ওয়াই নট সো মেনি পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। সো তাহলে এটা কি অ্যাকচুয়ালি, এটা কি মিডিয়া, মানে এটা কি আমাদেরকে কনস্ট্যান্টলি বায়াস করতেছে? মানে এটা আপনার কি মনে হয় যে কেন তাহলে এই সিম্পল পয়েন্ট অনেক মানুষ বুঝে না? রাইট, মানে এটা আমার নিজের পার্সোনাল ধারণা আছে, কোরআন শরীফ থেকেও রেফারেন্স দিতে পারি। এটা হচ্ছে আল্লাহ তাআলা যে এই জায়গার ব্যবহারটা তৈরি করছেন, কি এটা ব্যবহারটা কি, হাউ ইজ দিস পার্ট ইউজড। তো এই পার্টটা যে ইউজ হয়, এটা একটা 4 বছর বাচ্চার ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা বুঝতে পারি। তো সায়েন্স বের করেছে, স্টাডি করেছে যে একটা 4 বছর বাচ্চা ডেইলি আপনার 450 উপর প্রশ্ন করে। ওকে, কেউ তো বলে দেয় না যে তুমি ভাই আমার ছেলে, সেজন্য প্রশ্ন করো, কেউ কিন্তু বলে না, আপনি কেন? বিকজ যে মস্তিষ্ক আল্লাহ দিয়েছেন, এখানে আয়াতও আছে, সব নলেজ দিয়ে দিয়েছেন। তো ওই নলেজকে কোয়েশ্চেন করতে হবে, লাইক উই কোয়েশ্চেন গুগল, ঠিক আছে? কোয়েশ্চেন করলে নলেজ থেকে বেরোবে। তো এইটাই হযরত আদমকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, তখন কিন্তু ইবলিস আর ফেরেশতারা উইটনেস ছিল। আল্লাহ বললেন যে আমি তাকে সব জ্ঞান, ইসমা কুল্লাহ, সব জ্ঞান দিছি। তারপরে ফেরেশতাদেরকে বললেন সব রাখো, আমি প্রশ্ন করি তাকে, যে প্রশ্ন করে উত্তর দিছি, রাইট? সো এইটা আল্লাহ যে দেখালেন কেন? বিকজ ডিফারেন্স বিটুইন দ্য প্রিভিয়াস ক্রিয়েশন অ্যান্ড দ্য নিউ ক্রিয়েশন, এইটা বোঝার জন্য। তো নতুন ক্রিয়েশনের ডিফারেন্সটা কি ছিল? আল্লাহ তাআলা যেটা দেখালেন যে নলেজ দিয়েছি, প্রশ্ন করলে উত্তর দিতে পারে, ঠিক আছে? সো এখন ইবলিস তো পারমিশন নিল ডিস্ট্রয় করার জন্য, কিন্তু ইবলিসকে তো বলা হলো সিজদাও করার জন্য। তার মানে এটা কি ইবলিস ইজ ইনফিরিয়র, তাই না? কিন্তু দেহ হিসাবে না, ইনফিরিয়র এ ইউজ অফ দ্য ব্রেন, রাইট? সো এখন ইবলিসকে যদি নতুন সৃষ্টিকে ডিস্ট্রয় করতে হয়, বিকজ উই আর সেম অ্যাজ মাঙ্কিজ, দ্য অনলি ডিফারেন্স ইজ দিস,
So what is the simplest way to destroy the new creation? প্রশ্ন বন্ধ করে দেওয়া। আপনি যদি গুগলে যে উইন্ডোটা যেখানে আপনি প্রশ্ন করেন, যতই নলেজ থাকুক, আপনি উইন্ডোটা যদি বন্ধ করে দেন, what will happen? নলেজ কোনো কাজে লাগতেছে না, and the human reverts to the previous creation like monkeys. হ্যাঁ, সো ইবলিসের কাজ হচ্ছে প্রশ্ন বন্ধ করে দেওয়া। কিন্তু সেখানে তো আমি স্যার কাউন্টার আর্গুমেন্ট দিতে পারি যে বরং রেনেসার সময় যে জাগরণ, যেটা হচ্ছে মূলত ধর্মকে ইয়ে করার জন্য, বাতিল করার জন্য, তো ওই সময়টা তো বরং প্রশ্নের উপর প্রশ্ন, হাজার রকম কি নাম বলে ফিলোসফিক্যাল কোয়েশ্চেন্স এতে ভরপুর। তো সেটা তাহলে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? একটা এক্সাম্পল দেন কোয়েশ্চেনে। এই যে যেমন ধরেন এই কোয়েশ্চেন্সই, গড কেন কেমনে হইলো, গড ছাড়া যে আমি একটা ইয়ে করব, এটা কিভাবে সম্ভব, তাহলে কি যে যত রকম থিওরি আসছে গডকে বাতিল করার জন্য, সেগুলো সব কোয়েশ্চেন থেকেই তো আসছে। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে যে কোয়েশ্চেন আসবে if you have doubt. হ্যাঁ, but you must keep on questioning till you find the truth. হ্যাঁ, আপনি যদি বলছেন যে you are assuming that we are randomly created because materialistic things, these are more important to you. Because materialistic things the problem কি বলি, ফর এক্সাম্পল আমি যদি বলি যে আপনাকে সব দিয়ে দিলাম, পুরা পৃথিবীতে যা ওয়েলথ আছে দিয়ে দিলাম, স্ট্যাটাস দিয়ে দিলাম, খাবার দিয়ে দিলাম, এভরিথিং, বাট ইউ হ্যাভ টু গিভ মি ইয়োর লাইফ ইন রিটার্ন, উড ইউ ডু দ্যাট? না, দাদা লাভ কি হলো আমার সব পেয়ে? লাভ তো হলো না, বাট relatively your life is more valuable to you than everything else put together, রাইট? তাই না? তো তার মানে কি আমি তো এটা ফ্রি পেলাম, এই লাইফ তো ফ্রি পাইছি, আমি তো বলিনি যে আমাকে দাও, আই গট ইট as a gift. So প্রশ্ন has to be there, that where did my life come from? And if I've been made so beautiful with meaning বোঝার জন্য, is there a purpose? That is the question. Not arguing that the Mona Lisa apni hoise. That is the wrong type of question. And if আমি যদি বলি আপনাকে যে মোনালিসা আপনি হইছে, আপনি বলবেন তুমি পাগল। But if I say that আমি আপনি হইছি, then you don't say I'm পাগল। So এই যে স্যার আমার প্রশ্ন ছিল যে ওইটাই, যে তাহলে এত অবভিয়াস একটা কোয়েশ্চেন, বাট কোটি কোটি মানুষ হচ্ছে সেটা বিষয়ে ইগনোরেন্ট, এটা কিভাবে হলো তাহলে? সেটা আমার ধারণা, এই কয়েকটা প্রশ্ন করে প্রশ্ন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু বাচ্চাদের প্রশ্ন কিন্তু কি থাকে, মানে অরিজিনালিটি থাকে। হ্যাঁ, যে আমি কোথা থেকে আসলাম। হ্যাঁ, আরো প্রশ্ন করে যে মা, আমি যখন হলাম, সে যখন বুঝতে পারে সে হয়েছে মা থেকে, ছোট ভাইয়া কই ছিল আমি যখন হলাম, এই প্রশ্নগুলি তো কেউ তাকে বলে দেয়নি। So these are natural instinctive questions. তাহলে স্যার আপনি কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন এখানে, মানে পয়েন্ট এখানে তুলেছেন, যেটা হলো যে আমরা তো বরং ওয়েস্টে দেখি যে সেখানে প্রশ্নের বরং অবার দ্বার খোলা, যে কেউ যা ইচ্ছা বলতে পারে, যা ইচ্ছা কোয়েশ্চেন করতে পারে। তাই যদি হয় তাহলে প্রশ্নটা কোথায় গিয়ে থামালো, কে কিভাবে থামালো? ইবলিস। বিকজ এই যে যেমন প্যারেন্টস, হ্যাঁ, বাচ্চা প্রশ্ন করলে বিরক্ত হয়। আমি একটা টিচারকে জিজ্ঞেস করলাম, তার বাচ্চা 4 বছর বয়স, হ্যাঁ, বলে মানে তার প্রশ্ন জ্বালা টিকতে তো প্যারেন্টসরা বিরক্ত হয়। হ্যাঁ, তারপরে টিচাররা বিরক্ত হয়, তারপরে ইউনিভার্সিটি টিচাররা বিরক্ত হয়, তারপরে গভর্নমেন্ট বিরক্ত হয়। হ্যাঁ, তো সবাই বিরক্ত হচ্ছে কোয়েশ্চেনস। আচ্ছা, তাই না? সো এটা তো ইবলিস এই বিরক্ত বানাটা দিয়ে দিয়েছে। বাট দ্য ওয়ে টু হ্যান্ডেল youngsters questions, হ্যাঁ, হচ্ছে তোমার কি মনে হয়, দ্যাটস ইট। ছোট ভাইয়া কই ছিল, আমি যদি এক্সপ্লেইন করতে যাই সে কি বুঝবে? অল আই হ্যাভ টু ডু ইজ পাল্টা কোয়েশ্চেন, তারপরে তার ব্রেন আস্তে আস্তে একদিন সলভ করে ফেলবে, বিকজ অল নলেজ ইজ ইন দ্য ব্রেন। তো এটাই, উই মাস্ট কন্টিনিউ আওয়ার কোয়েশ্চেনস, উই ক্যানট স্টপ আওয়ার কোয়েশ্চেনস। এই যে আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কেন হীরা পর্বতে গেছিলেন? He had questions. হ্যাঁ, তো মানুষকেই তো বানানোই হয়েছে রিফ্লেকশন। And one of the, আমি কোথা থেকে আসলাম, এই কোয়েশ্চেনটা ছিল। Right. How are so many good things happening in my life? এই প্রশ্নটাও ছিল। So he was looking for answers.
রাইট। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং জায়গায় আমরা এই জায়গাটা এন্ড করলাম যে কোয়েশ্চেন। সো এরপরে স্যার আমি যদি পার্ট 3 তে যাই, এখান থেকে যদি স্যার একটু আলোকপাত করেন যে দ্য ইনফারেন্স টু দ্য বেস্ট মেটাফিজিক্যাল এক্সপ্লেনেশন। ওকে, সো এখানে পরের পার্টে লাইক 12 নম্বরে উনি আলাপ করছে দ্য গড হাইপোথেসিস অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স। তো এটা দুই দিকে আলাপ করা হয়েছে যে আমরা যদি সায়েন্স থেকে যাই, হ্যাঁ, সায়েন্স তো বলে দেয়ার ওয়াজ এ বিগিনিং, হ্যাঁ। সো আপনি যদি অন্য দিক থেকে যান, ইফ ইট ওয়াজ ক্রিয়েটেড অবভিয়াসলি দেয়ার শুড বি এ বিগিনিং। তো এভাবে উনি দেখিয়েছেন ডিজাইন অফ দ্য ইউনিভার্স, যে প্রিসাইসলি সব কিছু ডিজাইন। হাউ কাম, যেটা বললাম যে কোয়ার্টস ওয়াচ, আগে যে কোয়ার্টস ওয়াচগুলি ছিল বছরে কয়েক সেকেন্ড আউট হয়ে যেত, কিন্তু এই যে কয়েক সেকেন্ড যে আউট হয়ে যেত, হোয়াট ইজ ইট মেজারিং? রোটেশন অফ দি আর্থ, তাই না? সো দ্য রোটেশন অফ দ্য ইজ মোর অ্যাকুরেট দেন দ্য কোয়ার্টস ওয়াচের যে টাইমিংটা। সো হাউ, ওয়ের ডিড দিস অ্যাকুরেসি কাম ফ্রম? আর র্যান্ডম হলে তো একদিন এভাবে ঘুরতো, আমরা সারাক্ষণ উলট পালটে থাকতাম। অ্যান্ড তারপর হচ্ছে দ্য গড হাইপোথেসিস ইন দ্য ডিজাইন অফ লাইফ, হ্যাঁ, দ্য লাইফ যেভাবে সৃষ্টি করা হয়েছে, হ্যাঁ। ফর এক্সাম্পল জাস্ট আমার যে সব প্রাণীর কিন্তু দুইটা চোখ, তাই না? এটা যদি র্যান্ডম হতো তো একটা চোখ দিয়ে হতো না। হোয়াট ইজ দ্য প্রবলেম ইন হ্যাভিং ওয়ান আই? না, অবশ্য অনেকগুলো চোখ আছে, যেমন মাছের অনেকগুলো চোখ। হ্যাঁ, কিন্তু কোঅর্ডিনেটেড। এটাও তো এটার সাথে কোঅর্ডিনেটেড, হ্যাঁ। তার মানে হচ্ছে যে তারা ফোকাস করে জানে যে কত দূর, হ্যাঁ, কিন্তু একটা চোখ দিয়ে তো ডিস্টেন্সটা মাপা যায় না, হ্যাঁ। এইভাবেই তো চাঁদের ডিস্টেন্স বার করছে, 2 পয়েন্ট থেকে মেজার করে আলোটা কিভাবে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা মেজার করে বার করছে হাউ ফার ইজ দি মুন এন্ড হাউ ফার ইজ দ্য সান, সেম, হ্যাঁ। তো সবই ফিজিক্স লজ দিয়ে আমরা কিন্তু তৈরি করি, হ্যাঁ। তারপরে আরেকটা হচ্ছে যে আমাদের যে ফ্লাইওভারগুলি হয়েছে, ওগুলোর ডিজাইন লক্ষ্য করেছেন কোনো সময়? হ্যাঁ, এমনিতে নর্মালি মানে কোন দিক থেকে? মানে নিচে তাকালে ওগুলো সেকশন গুনাকে লোহার ইয়ে দিয়ে, তার দিয়ে টেনেছে, কিন্তু সেকশন গুলি টাইট করেছে, বাট নট সলিড, দে আর সেকশনস, ঠিক আছে? সো সেকশনটা কেন? বাট দিস ইজ দ্য স্ট্রংগেস্ট স্ট্রাকচার, হ্যাঁ। এই স্ট্রাকচারাল ডিজাইনটা কোথা থেকে আসছে? আমাদের স্পাইন থেকে। আমাদের স্পাইন হচ্ছে দ্য স্ট্রংগেস্ট স্ট্রাকচার উইচ সায়েন্স ইজ মিমিকিং in the design of the flyover, বুঝছেন? সো স্পাইনাল কর্ড আছে, এটা হচ্ছে টান রাস্তার মধ্যে টান দিয়ে, সেম। তো আমরা কিন্তু নেচার থেকে উই ক্রিয়েট অল দিস ফিজিক্স। ওটা তো হাজার হাজার এক্সাম্পল আছে, যেমন এরোপ্লেনের ডিজাইন, যেমন এরোডাইনামিক ডিজাইন রাইট থেকে শুরু করে লট অফ থিংস। সো এই ডিজাইনের যে মানে এফিশিয়েন্সি, সেই জন্যই তো নিশ্চিত হাউ, ওয়ের ডিড দিস এফিশিয়েন্ট ডিজাইন ইন নেচার কাম ফ্রম? এটাই তো কোয়েশ্চেন, হ্যাঁ। কিন্তু এই আমরা এখানে এই যে অ্যান্ড দ্য ডিজাইন অফ লাইফ, হ্যাঁ, কিন্তু লাস্ট যে এখানে চ্যাপ্টারটা, দ্য বিগ কোয়েশ্চেন অ্যান্ড ওয়াই দে ম্যাটার, হ্যাঁ, বিকজ ইফ দিস থিং ইজ অ্যাকচুয়ালি ডিজাইনড, হ্যাঁ, there must be a purpose in the design. তো সে পারপাসটা যদি আমরা না খুঁজি, then what? If we do not fulfill the purpose, because if I do not care to know the purpose, and if I do not follow the purpose, তাহলে where do I end up? তো আরেকটা সায়েন্টিস্ট এটা বার করছে mathematically, that in the final outcome, it is better to believe than not to believe. Because if you believe and Allah exists, finally যখন দেখা হবে, তাহলে তো you're okay. But if you don't believe and Allah যদি থাকে, then you're in trouble. So এই কোয়েশ্চেনটাই কিন্তু আলাপ করতেছে in the concluding chapter of this book, because এত কিছু ডিজাইন করার পরে এটা তো there has to be a purpose. আর একটা পাদ্রিও লিখছে একটা বই দিয়ে, that the purpose is that we join God ultimately, হ্যাঁ। আর যারা গডকে পছন্দ করবে তারা এক দল, আর যারা করবে না তারা আরেক দল, হ্যাঁ।
সো এটাই আলাপ করতেছে যে জাস্ট লাইক দিস ডিজাইন অফ দিস বিল্ডিং হ্যাজ আ পারপাস, our design must have a purpose, and if we do not fulfill that design purpose, তাহলে what will happen? বই পড়া তো একটা উদ্দেশ্য, হ্যাঁ, সে উদ্দেশ্যটা হচ্ছে if I have a question I must get it answered by reading. রাইট, এটাই কিন্তু ইসলামের প্রথম কথা, ইকরা, জি, read. হ্যাঁ, without reading কিছুই হবে না. That is what makes us different from all other. So এটা পড়ে আর অন্যান্য বই পড়ে মানে I was inspired to write this poem. তো ওটা শেয়ার করবো কিনা? হ্যাঁ, শিওর শিওর। সো তো এটা দুটো পারপাস আছে। আমি যে বললেন যে ভিসি হয়েছি, তো আমি ভাবলাম যে আমার যে ডিসকভারি, হ্যাঁ, পড়াশোনা করে সেটা সবার সাথে শেয়ার করি, অ্যান্ড অলসো এটা একটা ইউনিভার্সিটির পারপাস কি, বিকজ অনেক জায়গায় দেখি যে 9 to 5 চাকরির মতো, আসলাম কয়েকটা বকবক করলাম বাসা চলে গেলাম, বেতন পেলাম, বাট ইজ দ্যাট রিয়েলি দ্য পারপাস? তো প্রথমটা হচ্ছে বই থেকেই। সো প্রশ্নটা হচ্ছে the individual life, মানে আমার লাইফ কোথা থেকে আসলো, what is this life? So in his scientific book Return of the God Hypothesis, Stephen Meyer points to the purpose of the human mind. The universe is the product of a rational mind who designed it to be understood and who designed the human mind to understand it. তো এটা খুব ইম্পর্টেন্ট বোঝা যে আমি কিন্তু in a big place as a witness to Allah, witness to his creation, জোড়া কিন্তু আমাদেরকে ছোট মানে বিরাট অনার দিয়ে কিন্তু সৃষ্টি করেছেন, এটাই কিন্তু স্টেফেন মেয়ার দেখাচ্ছে। সো এটা কি? The rational mind behind the universe, that is our creator, designed each individual with divine love, complete with a unique personality, charged with emotions and potential abilities to appreciate the gift of a meaningful life. তো এই যে মিনিংফুল লাইফ মানেটা কি? আমার যে ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, আমি কিছু করলে আমার ভ্যালুটা বের হয়, আমি যদি কিছু না করি তাহলে আমার ভ্যালুটা তো কেউ বুঝবে না। ইটস ওয়েন আই ডু সামথিং, হ্যাঁ, কিছু করলে, কিছু কন্ট্রিবিউশন করলে একটা মিনিংফুল লাইফ হয় এবং আমি তৃপ্তি পাই। হ্যাঁ, তো সেটা to help develop the individual potential and fully become the designed human, he created a nurturing environment, complete with parents, family, teachers, and peers, with a fitting individual purpose. So, সবারই টিচারের একটা রোল আছে, peersদের একটা রোল আছে. So it's all about learning for myself. I have to have questions about everything. So তখনই আমার পারপাসটা বেরোবে। So to discover and live out one's purpose requires dedication, discipline, and sacrifice. Even এই যে বাচ্চা যে হাঁটতে শিখে, হ্যাঁ, এটা কি স্যাক্রিফাইস ছাড়া সে হাঁটতে শিখবে? অনেকবার পড়ে যায়, তারপরে আলটিমেটলি কিন্তু দাঁড়ায়, এটাই। So what role should a university play in the individual's life? হ্যাঁ, মানে এটা তো আমি ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ থেকে লিখছি শেষে, কিন্তু এই বই থেকে নিয়ে এই ইন্সপায়ার্ড বাই দ্য বুক। শুড উই রিমেইন গ্রেটফুল ফর দি অপরচুনিটিস গিভেন? সো এটা কিন্তু পারপাসের সাথে জড়িত, যে আমরা কৃতজ্ঞ কিনা। হ্যাঁ, যেমন আমাদের মসজিদে ইমাম সাহেব যখন দোয়া করে কানতে কানতে ভাসি, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, কিন্তু আল্লাহ তুমি যে সৃষ্টি করেছো, শুকরিয়া, সেটা কিন্তু নাই, কোনো শুকরিয়া কিন্তু থাকে না। কিন্তু এটাই হচ্ছে মেইন পারপাস। শুকরিয়া হচ্ছে স্বীকার করা যে তুমি আছো, থ্যাংক ইউ। তো সেটা যদি না থাকে তাহলে আশহাদু আন লা ইলাহা কিন্তু হয় না। সেটাই, শুড ওয়ান রিমেইন গ্রেটফুল ফর দ্য অপরচুনিটিস গিভেন অ্যান্ড ডেভেলপ টু ডেলিভার দ্য ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল। তো আমি সাইনও করেছি ওয়াই এম আই হিয়ার। ওয়াই এম আই তো আমার ইনিশিয়ালস, ইউসুফ মাহবুবুল ইসলাম। হিয়ার হচ্ছে এখানে কেন, আমি এখানে কেন। ইন্টারেস্টিং, এটা তো আগে খেয়াল করি নাই। তো এটাও আপনার জন্য আনছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা স্যার অ্যাকচুয়ালি খুব
কি বলবো এনলাইটনিং একটা ডিসকাশন শুনলাম। তো হোপফুলি যে যারা অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট চিন্তা করতে চায়, কোয়েশ্চেন করতে চায়, বুঝতে চায়, তাদের জন্য এটা থট প্রভোকিং ছিল। বিশেষ করে বর্তমান সারা পৃথিবীতে আমরা এই ভ্যাকুয়ামটা দেখতে পাচ্ছি যে রেনেসার পর থেকে যেরকম একটা বিশ্বকল্প আমাদের সামনে আসছে, যেরকম একটা স্বপ্ন যে আমরা উন্নতি করব, প্রোগ্রেসিভ নেশনস হব, আমরা বড় কিছু ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন ম্যাটেরিয়ালিস্টিক্যালি ট্রুলি অনেক অ্যাডভান্সড হয়েছে আগের চেয়ে আমরা অনেক সফিস্টিকেটেড ডিভাইস ইউজ করতেছি, অ্যাডভান্স গাড়িতে চলতেছি, খুব বিশাল বিশাল বিল্ডিং বানাচ্ছি, অ্যান্ড হেলথ কেয়ার থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক রকম টেকনোলজির ব্যবহার, বাট মানুষ কি ভালো আছে কিনা। সো একটা ভ্যাকুয়াম কিন্তু অ্যাকচুয়ালি মানুষ এখন হয়তো খুব ক্লিয়ারলি দৃশ্যপটে আসতেছে, দেয়ার ইজ এ ভ্যাকুয়াম। সো আলটিমেটলি যে পারপাস যদি আমি না জানি, পারপাস যদি না বুঝি, পারপাসের সাথে আমি কানেক্টেড না হই, তাহলে ওইটাই তো সবচেয়ে বিগেস্ট ভ্যাকুয়াম। তো সেটার দিকে হয়তো সারা পৃথিবীর যে বর্তমান বাস্তবতা মোস্ট প্রবাবলি ভ্যাকুয়ামের দিকেই ডিরেকশন দিচ্ছে। সো সেরকম একটা জায়গা থেকে সারা দুনিয়া যেভাবে গডকে ইলিমিনেট করার জন্য যে প্রচেষ্টা অ্যাটলিস্ট ইন্টেলেকচুয়াল স্ফিয়ারে যেটা হয়েছে, সেই জায়গাটায় এরকম একটা বই, আমি এটা সাহসী বলবো কারণ যখন সবাই মিলে একরকম কথা বলছে, অ্যাটলিস্ট যারা মিডিয়া কন্ট্রোল করছে, যারা লিটারেচার কন্ট্রোল করছে, এবং যেখানে একটা সায়েন্টিফিক জার্নালকে পর্যন্ত পাবলিশড করার জন্য চাকরি চলে যাচ্ছে, সেরকম জায়গায় এরকম একজন একটা বই লিখেছেন। তো সেটা এবং আপনার মাধ্যমে এই বই এবং লেখককে আমাদের দর্শকরা চিনতে পারছে। সো আমি মনে করি সেটা একটা বড় অপরচুনিটি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার। সো তারপর স্যার একদম কোনো ফাইনাল কোনো ওয়ার্ডস যদি আপনি আপনার দর্শকদের সাথে শেয়ার করতে চান। আপনি যেটা বললেন যে একটা কথা আছে যে দ্য নাম্বার অফ গ্র্যাজুয়েটস হ্যাজ ইনক্রিজ, সারা ওয়ার্ল্ডে এডুকেশন বাড়তেছে, বাট দ্য নাম্বার অফ এডুকেটেড পিপল ডিক্রিজিং করতেছে। কেন? বিকজ ওই কোয়েশ্চেনটা নাই যে আমি কেন এই ডিগ্রি করতে আসছি। হ্যাঁ, সেটা আমাদের দেশের জন্য আমরা যে শিক্ষার্থী তৈরি করি নাকি পরীক্ষার্থী তৈরি করি, হ্যাঁ, তো এটা তফাৎ আছে কিনা। বিকজ পরীক্ষার্থী যদি তৈরি করি, ইফ দ্যাট ইজ আওয়ার গোল, তাহলে পরীক্ষা যখন হয়ে গেল, আমি রেজাল্ট পেয়ে গেলাম, তারপর রিয়েল লাইফে গেলাম, ওই গোলের জন্য তো আমি প্ল্যান করিনি, আই এম লস্ট। স্যার আপনি একটা কথা বলছেন, আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি মনে পড়লো। আমার খুব পরিচিত একজন, আমার কাছে মানে আত্মীয়ের ভিতর, তো উনি ঢাকা ভার্সিটিতে পড়েন, পড়ালেখা নিয়ে তার ব্যাপক আপত্তি, যে পড়ালেখা নিয়ে সে ত্যক্ত বিরক্ত। তারপরে সে কষ্ট করে মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করছে। মাস্টার্স পরীক্ষা যেই দিন শেষ হয়েছে, সেদিন সে নিয়ত করে রাখছে যে আমি শেষ করে, তার বাড়ি নারায়ণগঞ্জে, যে আমি বাসায় যাব, যে শীতলক্ষাতে গোসল করব, গোসল করে আমি আমার বিদ্যা ধুয়ে ফেলবো, এবং সে যেহেতু ব্যবসা, তো তার মানে এরকম কি নাম বলে, যে পড়ালেখা বা চাকরি কেন্দ্রিক পড়ালেখা তার দরকার ছিল না। এবং তার পরবর্তী 1 বছর সে পেপারও পড়ে নাই, যে পড়ালেখার উপর সে এত ত্যক্ত বিরক্ত। তো হ্যাঁ, পরীক্ষা কেন্দ্রিক মানে জানার জন্য যে পড়া, সেটা না। পরীক্ষা কেন্দ্রিক যদি হয়, তাহলে তো পরীক্ষা হয়ে গেলে শেষ, রাইট? তারপরে লাইফটা কি, তাই না? তো এই দুনিয়ার সাথে কিন্তু প্যারালাল, যে আমি দুনিয়ার জন্য সবকিছু করলাম, হ্যাঁ, সব মেটেরিয়াল জোগাড় করলাম, সবই করলাম, হ্যাঁ, মারপিট করলাম, সব শেষ, তারপরে কি? হ্যাঁ, ইটস দ্য সেম, প্যারালাল কিন্তু সব জায়গায় আছে। সো প্ল্যানটা তো করতে হবে ফর দ্য হিয়ারআফটার, রাইট? হ্যাঁ, এটাই মূল প্ল্যান, আর এটা প্রশ্ন করেই এটা বের করে নিয়ে আসতে হবে। আপনি যেটা বলেছিলেন স্যার, যে প্রশ্নটা এক সময় থামিয়ে দেওয়া হয়, জিনিসটা মানে আপনার এই অ্যানালজি থেকে আমার একই জিনিস ফিল হলো, যে যেটুকু পড়ালেখা করলে একটা সার্টিফিকেট হবে, এবং এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে একটা চাকরি পেয়ে ক্যাপিটালিজমের একটা ফর্মুলার মধ্যে ফিট করব, এরপরে আর তোমার কিছু দরকার নাই। সো দ্যাট ইজ দ্য এন্ড। এবং একই রকম আমার মনে হয় যে এটা আমরা যখন এইম ইন লাইফ রচনা করেছি, সো এইম ইন লাইফেও কিন্তু জিনিসটা ওইভাবেই আমি দেখতে পাই। এইম ইন লাইফে মোস্টলি কি লেখা, আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আচ্ছা বাবা, তাহলে যেদিন তুমি ডাক্তার হবা, তাহলে তারপরে আর কোনো পারপাস থাকবে না, লাইফ কি তাহলে শেষ? হ্যাঁ, সো আপনার কথাতে স্যার খুব সুন্দরভাবে এটা আসছে, যে একটা জায়গায় গিয়ে আসলে থামিয়ে দেওয়া হচ্ছে, যাতে আমি আলটিমেট পারপাস ওই জায়গা পর্যন্ত স্টিক না করি। রাইট, তো পারপাস ইজ মানুষের সেবা করব থ্রু বিং আ ডক্টর, তো ডক্টর হিসেবে মানুষের সেবা, তাহলে একটা গোল থাকে। কিন্তু আমি ডাক্তার হয়ে গেলাম, শেষ, সেটা তো লাইফ না।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা অনেক সময় নিয়ে একটা খুব ইনডেপথ আলোচনার মধ্যে ছিলাম। আশা করি আপনারা এনজয় করেছেন। অ্যাকচুয়ালি পুরো বইটা আসলে যত বড় এবং যত ইনডেপথ আলোচনা, কারণ এরকম কনভারসেশনের মধ্যে তো আসলে অত ডেপথে যাওয়ার সুযোগ থাকে না। বাট ইটস রিয়েলি ফ্যাসিনেটিং টু সি যে এই ধরনের বইগুলো পৃথিবীতে এখন পাবলিশড হচ্ছে। লোকজন চিন্তা করছেন। যারা ইভেন আধুনিক পড়ালেখার মধ্যে দিয়ে প্রোগ্রেস করেছেন, সেসব জায়গা থেকেই আবার গডকে ডিসকভার করার চেষ্টা করা হচ্ছে। সো আপনাদের জন্য যে ঘোষণাটা শুরুতে ছিল আবার মনে করিয়ে দিই, আমাদের এই পুরো আলোচনা থেকে আপনাদের যে লেসনটা আপনাদের উপলব্ধিতে এসেছে, যা কিছু আপনারা এখানে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন, বা আপনার চিন্তার জায়গাটাতে যে জায়গাটা ইন্সপায়ার করেছে, সেগুলো আমাদের কমেন্টে আপনারা লিখবেন। আমরা অন্তত ৩ জনকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ। সো আমরা যে আলোচনা করলাম, আপনারা যদি এটা এনজয় করে থাকেন এবং মনে করেন যে এই আলোচনা বাদবাকিদের জন্য ফ্রুটফুল হতে পারে, উপকারী হতে পারে, তাহলে আপনারা বাকিদের সাথেও শেয়ার করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে হয়তো আমাদের এই প্রচেষ্টাটুকু আরো ফ্রুটফুল হবে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।